কাহন, সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আজ কাহনে শুনবেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের কাহিনী শেষ চিঠি, অন্তিম পর্ব। বেশি কথা বাড়াবো না, জানি সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই পর্বের জন্য। জাস্ট এইটুকুই বলার যে যারা প্রথম পর্ব শোনেননি বা মিস করে গেছেন, তারা এক্ষুনি ডেসক্রিপশনের শুরুতে বা প্রথম কমেন্টে চলে যান, সেখানে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে। আর যারা এত কষ্ট করতে চাইছেন না, তাদের জন্য ছোট্ট করে রইল রিক্যাপ। আর হ্যাঁ, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কাইন্ডলি। এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কথা, সিগারেট বা অন্যান্য মাদকজাত দ্রব্য খাবেন না। এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক শেষ চিঠি, অন্তিম পর্ব। তবে তারও আগে ছোট্ট করে রিক্যাপ। সাহিত্য দীর্ঘজীবী হোক। ঝিনুকের বন্ধু তোরসার বাবা হীরক বসু আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে লিখে গেছেন, আমার মৃত্যুর জন্য একজন দায়ী। আমি এমনই অভাগা, মরার আগে তার নামটাও বলে যেতে পারলাম না। তোরসার অনুরোধে তদন্তে নামেন দীপকাকু। তদন্তে জানা যায়, ভাই রূপক বসুর হিমাচল প্রদেশে কল্পায় খাদে পড়ে মারা যাওয়ার পর থেকেই পাল্টে গিয়েছিলেন দাদা হীরক বসু। জ্যোতিষী সুন্দর শাস্ত্রীর কাছে যেতেন প্রায়ই, তাবিজ মাতুলি পড়তেন, জুয়া খেলতেন অলোকেশ নাগের পাল্লায় পড়ে। বেআইনি ব্যবসায়ী কিশোর ওয়ালিয়ার কাছে ধার করেছিলেন অনেক টাকা। কিন্তু ঠিক কী কারণে আত্মহত্যা করলেন তিনি? তদন্তের মাঝেই ঝিনুকদের ড্রাইভার আশুদাকে মেরে পালিয়ে যায় 4 জন গুন্ডা। এদিকে কিশোর ওয়ালিয়াকে ইন্টারোগেট করে বেরোনোর পরই তারা আক্রমণ করে দীপকাকু, ঝিনুক এবং তোরসাকেও। তারপর একদিন পরে দীপকাকু মিটিং ডেকেছেন নিজের অফিসে। এর মধ্যে সবচেয়ে আনন্দের খবর সেটা হলো মিটিংয়ে তোরসাকে ডাকেননি। অর্থাৎ তোরসাকে তিনি মোটেই অ্যাসিস্ট্যান্ট হিসেবে গণ্য করছেন না। মিটিংয়ে ডাকা হয়েছে ঝিনুকের বাবা আর ঝিনুককে। 1 রাউন্ড চা খাওয়া হয়ে গেছে বাবা আর দীপকাকুর। সুদর্শন কাকা ঝিনুককে এনে দিয়েছে কোল্ড ড্রিঙ্ক। চা খেতে খেতে তোরসার বাবার কেসটা নিয়ে অনেক কিছু বললেন দীপকাকু। মানে কেসটার ব্যাপারে ও সার্বিক পর্যবেক্ষণ। এই মুহূর্তে বলে উঠলেন, আপনার কি মনে হচ্ছে কোনো ব্যাপারে চাপে ছিলেন হীরক বসু, যে চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে হলো তাকে? এ তো ভীষণ সিম্পল। কিশোর ওয়ালিয়া তো বলেই দিয়েছে, জুয়ার নেশা ছাড়তে পারছিলেন না হীরকবাবু। এদিকে যত দিন যাচ্ছে উনি নিঃস্ব হয়ে যাচ্ছিলেন, আত্মহত্যা তাকে করতেই হতো। বাবার কথায় সায় নেই দীপকাকুর, মাথা নাড়ছেন, বললেন, না 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 না, ওয়ালিয়া বলছে ধার প্রায় শোধ হয়ে এসেছিল, তাও কেন আত্মহত্যা করলেন? তার মানে চাপ আসছিল অন্য কোথাও থেকে। উনি বুঝেছিলেন আবারও লোন করতে হবে, কেননা ডায়েরিতে লিখেছেন তার চাহিদা শেষ হওয়ার নয়। ওয়ালিয়ার চাহিদা তো একটাই, লোন শোধ করলেই হলো। না, ওয়ালিয়া চাইবে লোকে লোন করুক তার কাছে, তবেই তার বিজনেস চলবে, সুদ পাবে। আমার মনে হয় ওয়ালিয়া হীরকবাবুর কোনো গোপন কাণ্ড জেনে গিয়েছিল, তারপর থেকে ব্ল্যাকমেল করতে থাকে অন্য কারো মাধ্যমে, বুঝলে? কথাটা আপনি খারাপ বলেননি, কিন্তু আমি ভাবছি কিশোর ওয়ালিয়া তো সর্বক্ষণের সঙ্গে ছিল না হীরকবাবুর। তার কোনো গোপন কথা সে জানবে কিভাবে? এটা অলোকেশ নাগের ক্ষেত্রে সম্ভব। উনি অনেকটা সময় কাটাতেন হীরক বসুর সঙ্গে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অলোকেশ নাগ হীরকবাবুর অত বন্ধু হয়েও তোরসাকে চিনতে পারলেন না। কিশোর ওয়ালিয়া কিন্তু হীরকবাবুর সঙ্গে বেশি মেলামেশা না করলেও তোরসাকে চেনেন। তার মানে হীরকবাবুর ব্যাপারে কিশোর ওয়ালিয়ার আগ্রহ বেশি।
এই বেশি আগ্রহের কারণ হয়তো ওর নিজের বিজনেসের জন্যই। লাখ লাখ টাকা লোন দিচ্ছেন যাকে, তার সব খবরাখবর তো রাখতেই হবে তাকে, তাই না? এটাও আমাদের মনে রাখতে হবে, হীরক বসু হিমাচল প্রদেশের লোকেদের স্বভাব নিয়ে জানতে চেয়েছিলেন অলোকেশবাবুর কাছে। নিশ্চয়ই কোনো হিমাচলের লোকই ওকে বিপদে ফেলেছিল। কিশোর ওয়ালিয়া কিন্তু হিমাচলের লোক। মানছি, কিন্তু হীরকবাবুকে বিপদে ফেলার আরও লোক আছে এবং তাদের মোটিভ যথেষ্ট স্ট্রং। যেমন তপন দেবনাথ। তপন দেবনাথ? তার আবার কি মোটিভ? একা তপন দেবনাথের মোটিভ নয়, ওর সঙ্গে জড়িয়ে আছে সূর্য। আমরা জেনেছি সূর্যর বাবা রূপক বসু বিজনেসের ব্যাপারে উদাসীন থাকলেও সূর্য কিন্তু তা ছিল না। সে নিয়মিত খোঁজ নিত ব্যবসার, নেওয়াটাই স্বাভাবিক। বিজনেসের অর্ধেক তার বাবার, উত্তরাধিকার সূত্রে অর্ধেক ব্যবসা তার নিজের হবে। সে যখন দেখল তার বাবার মৃত্যুর পর জেঠু হীরক বসু বিজনেসে মন দিতে পারছেন না, বুঝল কিছু একটা করতে হবে। জেঠুকে সরিয়ে বসতে হবে বিজনেসে, নয়তো ভেসে যাবে সংসার। তখন তপন দেবনাথের সঙ্গে হাত মেলালো সূর্য। ভদ্রলোক যেহেতু ওদের কোম্পানির ক্যাশিয়ার, বিজনেসের আইনি বেআইনি সিদ্ধান্ত যা নেওয়া হয়েছে জানেন, সেরকমই কোনো একটা বেআইনি কাজের খবর দেন সূর্যকে। সূর্য সেই পয়েন্টকে অস্ত্র করে নিজের পরিচয় লুকিয়ে হীরকবাবুকে ব্ল্যাকমেল করতে থাকে। তবে আমার মনে হয় না সূর্য ভেবেছিল যে তার এই চাপ নিতে পারবেন না জেঠু, আত্মহত্যা করে বসবেন। বাবা ঝিনুক দুজনেই চুপ। সূর্য যে সন্দেহের তালিকায় থাকবে বাবা নিশ্চয়ই ভাবেননি, এমনকি ঝিনুকও না। ফের দীপকাকু বলতে থাকেন, আর একজনকে আমাদের নজরে রাখতে হবে। তবে সে কিন্তু অপরাধী নয়, সে শুধু চায় হীরক বসুর আত্মহত্যার তদন্ত হোক। আমার যতদূর মনে হচ্ছে আপনি তোরসার কথা বলছেন, তাই তো? একদম রাইট। এবার বলো কেন বলছি। অলোকেশ নাগের মাথায় এই পয়েন্টটা আসে প্রথমে। তিনি আমাদের বলেন হীরকের মেয়ে লিখেছে সুইসাইড নোটটা, বাবার হাতের লেখা নকল করে। অলোকেশবাবু যেহেতু আমাদের থেকে জেনেছেন যে চিঠিটা মৃত্যুর অনেক পরে পাওয়া গেছে, তাই মনে করছেন চিঠিটা পরে লিখেছে তোরসা। কিন্তু এমন তো হতেই পারে বাড়ির মধ্যে তোরসাই প্রথমে দেখেছিল বাবার নেই, কোনো নোটও লিখে যাননি, তখনই সে বাবার হয়ে চিঠি লিখতে বসে। কেননা বাবার মৃত্যুর পেছনের কারণটা সে জানতে চায়। তাই তো চিঠিটা এমন ঘোলাটে টাইপের, অপরাধীর নাম না করা। আসলে তোরসা চায় নামটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক। দেখো, আমার মনে হচ্ছে তোমরা অলোকেশ নাগের কথায় প্রভাবিত হয়ে পড়ছ। উনি বললেন হিমাচল প্রদেশের মানুষ কেমন জিজ্ঞেস করতেন হীরকবাবু। আদৌ হয়তো জিজ্ঞেস করেনি। তাঁর দিক থেকে নজর সরাতে তিনি গল্পটা বানিয়েছেন যাতে তোমাদের সন্দেহ হয় হিমাচলের লোক কিশোর ওয়ালিয়াকে। একইভাবে তিনি জেনে বুঝে তোরসার দিকে সন্দেহটা ঘুরিয়ে দিয়েছেন। আমার মনে হচ্ছে ওই লোকটাই কালপ্রিট। বাবার লজিকটাকে উপেক্ষা করতে পারছে না ঝিনুক। তবে অলোকেশবাবুই যে অপরাধী এ ব্যাপারে শিওর হতে গেলে আরও কিছু এভিডেন্স দরকার। হঠাৎ ঝিনুকের মাথায় আসে একটা উপায়। দীপকাকুকে বলে, আচ্ছা দীপকাকু, লাস্ট নোটটা তো আপনার কাছে, কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দেখান না, জানা যাবে লেখাটা হীরকবাবুর কিনা। হ্যাঁ, দেখিয়েছি হীরকবাবুর ডায়েরির লেখা আর চিঠিটা। এক্সপার্ট বলেছে দুটো লেখার মধ্যে তফাৎ আছে, তবে খুব সামান্য। অত্যধিক চাপে থাকলে মানুষের হাতের লেখা সামান্য বদলে যায়। তবে আরও ডেফিনেট হতে গেলে মডার্ন টেকনোলজি ইউজ করতে হবে, তাদের সময় লাগবে একটু। তার মানে এখনই শিওর হওয়া যাচ্ছে না হাতের লেখাটা হীরক বসুরই কিনা। শিওর হওয়া যাবে যখন তোরসার সাধারণ কোনো লেখার সঙ্গে চিঠির লেখা মেলানো হবে। আমি অবশ্য এ ব্যাপারে ততটা মাথা ঘামাচ্ছি না। তোরসা যদি এমন কিছু করে থাকে সেটা বিরাট কোনো অন্যায় নয়। অন্যায় করেছে সে যে হীরকবাবুকে তীব্র মানসিক চাপে ফেলেছিল। তোরসা তো আর ফেলেনি। এই সুদর্শন, আমাদের আর এক রাউন্ড করে চা দিয়ে যাও তো। আচ্ছা, দিচ্ছি। আরেকজনের সঙ্গে আমাদের দেখা করাটা খুব দরকার। জ্যোতিষী সুন্দর শাস্ত্রী। উনি নিশ্চয়ই হীরক বসু সম্পর্কে অনেক কথা জানেন। নিজের মনের কথা হীরকবাবু নিশ্চয়ই জ্যোতিষীকে বলেছেন। তাকে প্রায় গুরু বলে গণ্য করতেন হীরকবাবু, তাই
তাই তো ওর কথা মতো আংটি তাবিজ এসব ধারণ করেছিলেন। চলো এখনই একবার যাই জ্যোতিষীর কাছে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করবেন? করবে না মানে? কার পায়ের ধুলো পড়ছে ওর থানে সেটা কি উনি জানেন? ভারতের অন্যতম সফল গোয়েন্দা দীপঙ্কর বাগচি। ভারত না বলে ওটা অন্তত কলকাতা বলুন, নয়তো বাড়াবাড়ি হয়ে যাবে। বাবা আরো কিছু বলতে যাবেন, চা নিয়ে ঢুকলো সুদর্শন কাকা। জ্যোতিষীর ঠিকানা 107C PK সাহা লেন, বরানগর। আবাসনের নাম রিভারসাইড অ্যাপার্টমেন্ট। দীপকাকুর ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অনেকটাই দূরে। গাড়ি চালালেন দীপকাকু। বাবা বলতে বাধ্য হলেন, তোমার তো প্র্যাকটিস নেই, এত ভালো ড্রাইভ করছো কি করে? দীপকাকু মুখটা শুধু হাসি হাসি করলেন। ব্যাস, সেথির মোড় থেকে গাড়ি বাঁ দিকের রাস্তায় ঢুকল। দীপকাকু জিপিএস ইউজ করছেন, আশা করা যায় ঠিকানা ভুল হবে না। দীপকাকু বলে ওঠেন, জ্যোতিষীর বাড়ি থেকে গঙ্গা 1 মিনিটের পথ, পাশে বিখ্যাত কাচের মন্দির। ঝিনুকরা পৌঁছে গেল ফ্ল্যাট কমপ্লেক্সের গেটে। সিকিউরিটি গেট খুলে দিল। ড্রাইভারের জানলার কাছে এসে জানতে চাইল, কোথায় যাবেন? সুন্দর শাস্ত্রী। সিকিউরিটি আঙুল তুলল। সেকেন্ড ফ্ল্যাট বাড়ির 1 তলা আর 2 তলা, চেম্বার 1 তলায়। কমপ্লেক্সের শেষে পার্কিং লটে গাড়ি পার্ক করে ঝিনুকরা চলে এসেছে সুন্দর শাস্ত্রীর চেম্বারের দরজায়। একটা গাঁট্টা গোট্টা লোক এসে দাঁড়ায় সামনে। জানতে চায়, নাম লেখানো আছে? না, সুন্দর শাস্ত্রীকে বলেও ডিটেকটিভ দীপঙ্কর বাগচি এসেছে। বাবার পার্সোনালিটির কারণে কিনা কে জানে, লোকটা বলল, ও আচ্ছা আচ্ছা, আসুন আপনারা ভেতরে এসে বসুন। ভেতরটা ভিজিটার্স এরিয়া। চারিদিকে স্টিলের চেয়ার গদি দেওয়া। 10-12 জনের মতো ভিজিটার্স অপেক্ষা করছে। গেট আগলানো লোকটা ঢুকে গেছে পাশের দরজা দেওয়া ঘরে। ঝিনুকরা বসেছে চেয়ারে। মিনিট 5 অপেক্ষার পরেই লোকটা বেরিয়ে এলো। বাবার দিকে তাকিয়ে বলল, এই এখন যে ক্লায়েন্ট আছে উনি বেরিয়ে এলেই তারপর আপনারা ভিতরে যাবেন, ঠিক আছে? ঘাড় কাত করলেন বাবা। লোকটা ফের চলে গেল দরজা আগলাতে। দীপকাকু চাপা গলায় বলে উঠলেন, বাবাজির ব্যবসা তো বেশ জমজমাট মনে হচ্ছে। কি দেখে বলছো? ডাক্তারদের মতো ঝকঝকে চেম্বার দেখে? এখন তো একটু নাম করা জ্যোতিষীর চেম্বারও এমন। এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। দীপকাকুর কথা শেষ হতেই সংলগ্ন ঘরের দরজা খুলে গেল। একজন মহিলা ও পুরুষ বেরিয়ে আসছেন, মুখে খুশি খুশি ভাব। বাবা চেয়ার ছেড়ে এগোলেন সুন্দর শাস্ত্রীর ঘরের দিকে। ঝিনুকরা ফলো করল। ঘরে ঢুকলো ঝিনুকরা। আলো বেশ কম। সুন্দর শাস্ত্রী বসে আছেন কাঠের সিংহাসনে। সামনে বিরাট একটা টেবিল। সুন্দর শাস্ত্রীর পেছনে মা কালীর বিশাল ছবি, তাতে টাটকা জবা ফুলের মালা। দাড়ি গোঁফওয়ালা বছর 50 সুন্দর শাস্ত্রী। উনি একগাল হেসে বাবার উদ্দেশ্যে বললেন, তা বলুন ডিটেকটিভ মশাই, হঠাৎ আমার কাছে কি মনে করে? বাবা দীপকাকুর দিকে আঙুল দেখিয়ে বললেন, আমি না, উনি হচ্ছেন গোয়েন্দা দীপঙ্কর বাগচি। ও আচ্ছা, তবে আপনাকেই গোয়েন্দা হিসেবে বেশি মানাতো। চেহারা খানা জম্পেশ। বলার পর জ্যোতিষী মশাই কাঠের গদি দেওয়া চেয়ারগুলো দেখিয়ে বললেন, দাঁড়িয়ে রইলেন কেন আপনারা? বসুন। ঝিনুকরা 3 জন 3টে চেয়ারে বসল। দীপকাকুই শুরু করলেন, আপনি হীরক বসুকে চেনেন? ওষুধের কারবারি হীরক বসু তো? হ্যাঁ, সে আমার কাছে আসতো, কিন্তু আর আসবে না। ছেড়ে চলে গেল আমাদের। তার মানে ওর মৃত্যুর খবরটা আপনি পেয়েছেন। আপনার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক ছিল ওর। আপনি কি বলতে পারবেন ঠিক কি কারণে উনি আত্মহত্যা করলেন? কারণটা আমি বলতে পারবো না, সে আমাকে কোনো দিন বলেনি। তবে খুব অস্থিরতার মধ্যে ছিল বুঝতে পারতাম। জিজ্ঞাসাও করেছিলাম, তোর কি কষ্ট বল? বলেছিল, বলা যাবে না বাবা।
আমি কাউকেই জানাতে পারবো না। তাই শুনে আপনি প্রথমে ওকে আংটি দেন কয়েকটা, তাতে কাজ না হওয়াতে তাবিজ দিলেন, যার ভিতরে ঠাকুরের ফুল ছাড়াও একটা কাগজে লেখা ওম শান্তি। দীপকাকুর কথা শুনে নড়ে চড়ে বসলেন সুন্দর শাস্ত্রী, মুখে অসন্তুষ্ট ভাব। একটু রাগের গলায় বললেন, আপনি তাবিজটা খুলেছেন, তাবিজ খুলতে নেই জানেন না? খুললে তাবিজ আর কোনো কাজ করে না, তাই তো? কিন্তু এখন কাজ করে আর কি লাভ? মানুষটাই তো নেই। আপনার তাবিজ ওর মৃত্যুর আগেও কাজ করেনি। আচ্ছা, আপনারা কি তাবিজের পয়সা ফেরত নিতে এসেছেন? তাবিজের আর কতই বা দাম? যে দামি পাথরগুলো দিয়েছেন, যার মধ্যে হিরেও আছে, সব টাকা ফেরত দিতে পারবেন? প্রথমত, আমি এমন কোনো বিজ্ঞাপন দিইনি যে কাজ না হলে পয়সা ফেরত, ঠিক আছে? আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, হীরকের সব আংটি আমার দেওয়া নয়। যখন এসেছিল আমার কাছে, আঙুলের নীলাটা ছিল। নীলাটা কোন জ্যোতিষী দিয়েছিলেন? আমি কি করে জানবো? জিজ্ঞাসা করিনি। হীরক বসু ডায়েরি লিখতেন, আপনি জানতেন? মাথা নেড়ে না বোঝালেন জ্যোতিষী। তারপর বললেন, ডায়েরি লেখা একটা সাধারণ ব্যাপার, সবকিছু আমাকে বলতে যাবে কেন? ডায়েরির এক জায়গায় উনি লিখেছেন, আপনার সঙ্গে দেখা হওয়ার প্রথম দিকে ওর মনের অবস্থার উন্নতি হচ্ছিল, তারপর কোনো ঝড় উঠল যা উনি সামলে উঠতে পারছিলেন না। এই ঝড়ের ব্যাপারে কোনো কথা হয়েছিল কি আপনার সঙ্গে? না, সে আমাকে কিছুই জানায়নি। তবে শেষ কয়েক মাস হীরক একটু বেশি অস্থির হয়ে উঠেছিল। সম্ভবত তখনই ওকে তাবিজটা আপনি দেন, তাই না? আপনি কি করে জানলেন? আপনি যেমন ভাগ্য গণনা করে জানেন, আমি তেমনি বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে জানি। সত্যি আপনার বুদ্ধির তারিফ করতে হয়। কেউ দীপকাকুর প্রশংসা করলে ঝিনুকের খুব আনন্দ হয়, বাবারও হয়। দীপকাকু কোনো প্রশ্ন করছেন না দেখে বাবা বলে ওঠেন, আচ্ছা, আপনি তো জ্যোতিষী, নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন হীরক বসুর মৃত্যুযোগ আসন্ন। তাহলে তাকে সতর্ক করেননি কেন? দেখুন, মৃত্যুযোগ ব্যাপারটা অত সহজ নয়। গণনা করাটা যদি সহজই হতো, জ্যোতিষীরাই প্রথমে নিজেদের মৃত্যুর সময়টা বার করে সতর্ক থাকত। ভগবান অত ক্ষমতা মানুষকে দেননি। যেসব জ্যোতিষী মৃত্যুযোগ নির্ধারণ করে, সেসব জ্যোতিষী আসলে ঠগ, ধাপ্পাবাজ। কথাগুলো বলতে গিয়ে একটু যেন উত্তেজিত হয়ে পড়লেন সুন্দর শাস্ত্রী। দীপকাকু প্রসঙ্গ ঘোরালেন, বললেন, হীরকবাবুর সুইসাইড নোটে কি লিখে গেছেন আপনি জানেন? কোনো চিঠি লিখে গেছে বলে তো শুনিনি। কি লিখেছে চিঠিতে? তার আগে আপনি বলুন, হীরকবাবুর মৃত্যুর খবরটা কার কাছ থেকে আপনি শুনেছিলেন? না, মনে পড়ছে না। কোনো ভক্তর কাছ থেকে শুনেছি মনে হচ্ছে। ভক্তর নামটা মনে করতে পারবেন? উনি যখন খবরটা আপনাকে দিয়েছেন, নিশ্চয়ই হীরকবাবুর সঙ্গে পরিচয় ছিল তাঁর। অনেকের সঙ্গেই পরিচয় ছিল। কার নাম বলি? হীরক তো খুবই আলাপী ছিল, এখানে এসে ভাব জমিয়ে নিয়েছিল অনেকের সঙ্গে। ঠিক আছে, আজ তাহলে উঠি। আমাদের এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, ওই হীরকের লাস্ট চিঠিতে কি লেখা ছিল সেটা কিন্তু বললেন না। সে আর এখন জেনে কি হবে? হীরকবাবু তার ফিরবেন না। সে তো ঠিকই, কিন্তু ফিরবেন না জেনেও যে আপনি তদন্ত করছেন, সেটা কেন? কারণ সেই চিঠিতে হীরক বসু ইঙ্গিত দিয়ে গেছেন এই লিখে যে আমার মৃত্যুর জন্য একজন দায়ী। আমি এমনই অভাগা যে মরার আগে তার নামটা বলে যেতে পারলাম না। কেন? তার নাম নেওয়া যাবে না কেন? এ কথার অর্থ কি? সেই অর্থ উদ্ধারিত বেরিয়েছে। লোকটাকে ধরতে হবে যে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল হীরকবাবুকে। না ধরলে লোকটা অপরাধ করেও পার পেয়ে যাবে। যাই হোক, আজ চলি। নমস্কার। হাত জোড় করে নমস্কার করে দীপকাকু দরজার দিকে এগিয়ে গেলেন। পার্কিং লটে এসে গাড়ির গেট খুলে ড্রাইভিং সিটে বসলেন দীপকাকু।
ঝিনুকরা বাইরে দাঁড়িয়ে রইল। দীপকাকু গাড়ি বার করে আনার পর উঠবে। কিন্তু কি হলো, দীপকাকু আবার গাড়ি থেকে বেরিয়ে আসছেন কেন? কাকুর ডান হাতে একটা চিরকুট বাবার সামনে এসে মেলে ধরলেন, বললেন, এই যে ভুলে জানলা খুলে রেখেছিলাম, স্টিয়ারিং এর উপর রাখা ছিল। ঝিনুক দীপকাকুর হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। লেখা আছে, বললাম কেসটা বন্ধ করতে, তাও শুনলেন না। ভালো কথা বলছি, বেশ কিছু টাকা দিচ্ছি, কেসটা ছেড়ে দিন। যদি রাজি থাকেন এই চিঠি ছিঁড়ে ফেলে দিন এখন, না হলে এরপর কিন্তু গুলি গালা চলবে। চিঠি শেষ করে ঝিনুক বলে, ভদ্র ভাষায় লেখা, সুরটাও একটু নরম হয়েছে মনে হচ্ছে। চিঠিটা ফেরত নিয়ে বুক পকেটে রাখলেন দীপকাকু। অর্থাৎ কেস তিনি চালিয়ে যাবেন। মুখ তুলে এপাশ ওপাশ দেখলেন, বললেন, সিসি ক্যামেরা আছে, দরকার পড়লে ফুটেজ দেখা যাবে। আপাতত মনে হচ্ছে ওই 4 গুন্ডারই কাজ। সকাল 7টার একটু বেশি। মোটর বাইকে চেপে দীপকাকুর সঙ্গে ঝিনুক চলেছে রবীন্দ্র সরোবরে। সেখানেই আসবেন গৌরাঙ্গ ধর। ওখানেই ওকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভেন্যু এবং টাইম ওই ভদ্রলোকই দিয়েছেন। এত সকালে সময় দেওয়ার কারণে ঝিনুকদের বাড়ির ব্রেকফাস্টটা মিস হয়ে গেল দীপকাকুর। ঝিনুককে যখন নিতে এসেছিলেন, মা বললেন, কথাবার্তা বলতে তোমাদের আর কত সময় লাগবে? ঝিনুককে দিতে এসে বরং জলখাবার খেও। আজ কিন্তু নতুন আইটেম বানাবো। আমাদের কাছে কোনো নিশ্চয়তা নেই বৌদি। যাকে ইন্টারোগেট করতে যাচ্ছি সে হয়তো এমন কোনো তথ্য দিল, তক্ষুনি দৌড়তে হলো অন্য জায়গায়। গৌরাঙ্গ ধর হচ্ছেন সেই লোক যার সঙ্গে হীরকবাবুর আলাপ হয় সুন্দর শাস্ত্রীর চেম্বারে গিয়ে। সুন্দর শাস্ত্রী বলেছিলেন তিনি কোনো ভক্তর কাছে জেনেছিলেন হীরক বসুর মৃত্যুর খবর, কিন্তু কোন ভক্ত সেটা আর মনে করে বলতে পারেননি। বলেছিলেন এখানে তো ওর অনেক বন্ধু হয়েছিল, কে খবরটা দিয়েছে মনে নেই। বন্ধুর নামটা একদিনের মধ্যেই বার করে ফেললেন দীপকাকু। প্রথমে ফোন করেছিলেন তৌসাকে। হীরক বসুর ফোন নাম্বারটা নিলেন। তারপর সেই নাম্বার লালবাজারের রঞ্জন কাকুকে দিয়ে বলেছিলেন, আর শোন না, ভদ্রলোক 3 মাস হলো মারা গেছেন। তার আগের 3 মাসের কল লিস্ট একবার চেক কর। সবচেয়ে বেশি যে দুজনের সঙ্গে কথা বলেছেন তাদের নাম আর নাম্বার পাঠা একটু। এই সব কাজ কাল বাড়িতে বসে করেছেন দীপকাকু। রঞ্জন কাকু যেহেতু পুলিশ, ফোন কোম্পানি কল লিস্ট দিয়েছে। কল লিস্ট থেকে বেরিয়ে এসেছে 2টো নাম যাদের সঙ্গে সবচেয়ে বেশিবার কথা হয়েছে হীরকবাবুর। 1 নাম্বার হচ্ছে গৌরাঙ্গ ধর, আর 2 নাম্বার অলোকেশ নাগ। যেহেতু অলোকেশ নাগের থেকে যা জানার তা মোটামুটি জানা হয়ে গেছে, তাই কাল রাত্রেই দীপকাকু ফোন করেছিলেন গৌরাঙ্গ ধরকে। নিজের পরিচয় দিয়ে বলেছিলেন দেখা করতে চান হীরক বসুর ব্যাপারে কিছু তথ্য নিতে। গৌরাঙ্গ ধর বলেন, তাহলে একটা কাজ করুন, ওই রবীন্দ্র সরোবরে চলে আসুন সকালে। আমি মর্নিং ওয়াকে যাই, ওখানেই তাহলে কথা হবে। কাল রাতে ফোন করে ঝিনুককে এই তথ্যগুলো দিয়ে দীপকাকু বলেছিলেন, সকাল 7টায় রেডি থেকো, আমি তোমাকে বাড়ি থেকে তুলে নেব। ঝিনুকরা রবীন্দ্র সরোবর মেট্রোর খুব কাছাকাছি চলে এসেছে। ফুটপাথেও মর্নিং ওয়াকে কিছু লোক। এখনও অবধি কলকাতাটা খুব সুন্দর। 9টার পর থেকে বাইরের মানুষ এসে শহরটাকে ঘিঞ্জি করে দেবে। লেকের একটা গেটে এসে মোটর বাইক থামালেন দীপকাকু। ঝিনুক পেছনের সিট থেকে নেমে পড়ল। দীপকাকুও নামলেন। বাইকের হ্যান্ডেলে হেলমেট দুটো লক করে ঝিনুকরা ঢুকল রবীন্দ্র সরোবরে। বাঁধানো রাস্তায় জগিং করছে লোকজন। দীপকাকু গিয়ে দাঁড়ালেন একটা ফাঁকা বেঞ্চের সামনে। 4 পা এগোলেই চেন আর থাম দিয়ে ঘেরা লেক। মোবাইল ফোন বার করেছেন দীপকাকু। সম্ভবত গৌরাঙ্গ ধরকে ফোন করবেন। হ্যাঁ, তাই করেছেন। ও প্রান্তকে বলছেন, হ্যাঁ, আমি ইন্না করা সাদা শার্ট আর ব্রাউন ট্রাউজার, চোখে চশমা, সঙ্গে জিন্স শার্ট পরা কলেজ গোয়িং মেয়ে আছে একটি, দাঁড়িয়ে আছে পশ্চিম দিকের একটা বেঞ্চের সামনে, ঠিক আছে? ঝিনুক তাকিয়ে আছে লেকের জলের দিকে। সকালের আলোর রোদ হতে এখনো অনেক দেরি। জলে সাঁতার কাটছে একদল হাঁস।
আপনি নিশ্চয়ই দীপঙ্কর বাগচি। গলা শুনে ঘাড় ফেরাই ঝিনুক। একজন বছর 55-60-এর ভদ্রলোক দীপকাকুর সঙ্গে হ্যান্ডশেক করছেন, পরনে ট্র্যাকস্যুট এবং স্পোর্টস শ্যু। দীপকাকুর পাশে গিয়ে দাঁড়ায় ঝিনুক। গৌরাঙ্গবাবুর সঙ্গে আলাপ করিয়ে দিলেন দীপকাকু। বললেন, আমার অ্যাসিস্ট্যান্ট আঁখি সেন। ভেতরটা আনন্দে ডগমগ করে উঠল ঝিনুকের। দীপকাকু সরাসরি সহকারী স্বীকৃতি দিলেন ঝিনুককে। অনেকদিন বাদে ঝিনুকের ভালো নামটাও উচ্চারণ করলেন। ফাঁকা বেঞ্চটায় বসে পড়লেন গৌরাঙ্গবাবু। সামান্য সাইডে সরে গিয়ে দীপকাকুর উদ্দেশ্যে বললেন, আসুন, বসে পড়ুন। দীপকাকু বসলেন গৌরাঙ্গবাবুর দিকে মুখ করে। ঝিনুক দাঁড়িয়ে রইল। বসে পড়লে ওদের কথা হয়তো শোনা যাবে, কিন্তু এক্সপ্রেশন দেখা যাবে না। কথা শুরু করলেন দীপকাকু। ফোনে তো আপনাকে বলেছি আমি কে, কোন ব্যাপারে কথা বলতে চাই, তো সেই কথাগুলো নিশ্চয়ই আর রিপিট করতে হবে না। দুপাশে মাথা নেড়ে না বোঝালেন গৌরাঙ্গবাবু। ফের দীপকাকু বললেন, আমার একটা বিষয় খুব অবাক লাগছে, আমি দেখা করতে চাইলে আপনি বাড়িতে না ডেকে এখানে ডাকলেন কেন? আসলে ফোনে আপনি যখন বললেন হীরকবাবুর সম্পর্কে জানতে চান, তখনই বুঝলাম কথাগুলো বাড়িতে বসে বলা যাবে না। আসলে হীরক বসুর সম্পর্কে বলতে গেলে আমার কথাও চলে আসবে ওই জ্যোতিষী জুয়া খেলার প্রসঙ্গ। কেননা আমি হীরকবাবুর সঙ্গে সব জায়গায় ঘুরেছি, আর বাড়ির লোক এইসব কথা আবার জানে না। তার মানে আপনার বাড়িতে জ্যোতিষ পছন্দ করে না, তাই তো? না, একদম না। তবু আপনার গলায় তাবিজ কেন? নিশ্চয়ই সুন্দর শাস্ত্রী দিয়েছেন। গৌরাঙ্গবাবুর টি শার্টের তলায় এমনভাবে ঢাকা পড়েছিল রূপোর চেন যে ঝিনুকের চোখে পড়েনি। হাত দিয়ে চেনটা শার্টের বাইরে এনে গৌরাঙ্গবাবু বললেন, চেনটা দেখতে পেয়ে আপনি কি করে বুঝলেন এতে তাবিজ আছে? গেস ওয়ার্ক বলতে পারেন। ঠিক এমনই তাবিজ ছিল হীরক বসুর গলায়। অলোকেশ নাগের গলায় একই তাবিজ দেখলাম। ওদের মতো আপনিও সুন্দর শাস্ত্রীর কাছে যেতেন, তাই গলার চেন দেখে মনে হলো হয়তো তাবিজ রয়েছে। ওদের মতো আমার কিন্তু সোনার চেন নয়। কেন বলুন তো? যেহেতু আপনি রোজ মর্নিং ওয়াক করেন, রাস্তাঘাট ফাঁকা থাকে সকালে, সোনার চেন হলে চিন্তায়ের ভয় থাকে। একদম কারেক্ট, রাইট ইউ আর। মানতে হবে গোয়েন্দা হিসেবে আপনি বেশ উঁচু দরের। সৌজন্যের হাসি হেসে প্রসঙ্গটা এড়ালেন দীপকাকু। তারপর জানতে চাইলেন, আপনি কি হীরকবাবুর মৃত্যুর খবরটা সুন্দর শাস্ত্রীকে প্রথম দিয়েছিলেন? হ্যাঁ, খবরটা শুনেই চমকে উঠেছিলেন বাবা। উনি আসলে ভাবতেই পারেননি এমন একটা ঘটনা ঘটাবেন হীরকবাবু। আপনি আন্দাজ করেছিলেন? না, আন্দাজ করতে পারিনি। যদিও ভাইকে নিয়ে ওর একটা মন খারাপ ছিল। ভাইয়ের অকাল মৃত্যু মেনে নিতে পারেননি। আমাকে বেশ কবার বলেছেন ওই হিমাচল প্রদেশ জায়গাটা আমার জন্য খুব অপয়া। কেন বলতেন এ কথা? ওই যে হিমাচল প্রদেশের কলপাতে ওর ভাইয়ের মৃত্যু হয়েছিল। বালতিতে কেটলি বসিয়ে একজন চাওয়ালা এলো ঝিনুকদের কাছে। গৌরাঙ্গবাবুর উদ্দেশ্যে বলল, ভালো আছেন তো বাবু? চা দিব আপনাদের? আরে দাও দাও দাও, তুমি তো জানো আমি শুধু লিকার খাই, নো চিনি। এরা আবার কি খান দেখো, জিজ্ঞেস করে নাও। না, আমি চা খাই না। আমার লিকার, তবে চিনি দিও। চাওয়ালা বানাতে লাগলো চা। হ্যাঁ, হীরকবাবু মৃত্যুর আগে একটা চিঠি লিখে যান, সেটাকে আপনি জানেন? চিঠি? না তো, তেমন তো কিছু জানি না। আমি ওর বাড়ি গিয়েছিলাম খবর পেয়েই, পুলিশও এসেছিল। কই কোনো সুইসাইড নোট পাওয়া গেছে বলে তো শুনিনি। সুইসাইড নোটটা বাড়ির লোক সরিয়ে ফেলেছিল। চিঠিটা বেশ জটিল ধরনের, পুলিশের হাতে গেলে ঝামেলা বাড়ত, সেই জন্যেই। কি লিখেছিলেন চিঠিতে? দীপকাকু বললেন চিঠিতে যা লেখা ছিল। এর মাঝে চাওয়ালা চা দিল দুজনকে। চায়ের কাপ বেঞ্চে রেখে পার্স বের করে টাকা মেটালেন গৌরাঙ্গবাবু। তারপর বললেন, আচ্ছা, কার জন্য তিনি বাধ্য হলেন সুইসাইড করতে সেটা কি জানা গেছে? সেইটাই তো রহস্য, যা ভেদ করতে নেমেছি আমি।
আপনি কোনো আন্দাজ দিতে পারেন কার জন্য উনি আত্মহত্যা করতে বাধ্য হলেন? মানে কিছু কি বলেছিলেন আপনাকে? কেউ কি ব্ল্যাকমেল করছিল ওকে? না, সেরকম কারো নাম তো কখনো করেননি। কেউ যে ব্ল্যাকমেল করছে এ কথাও তো শুনিনি ওর মুখে। শুধু ভাইয়ের জন্য মাঝে মাঝে আক্ষেপ করতে শুনতাম। বলতেন রূপক চলে যাওয়ার পর থেকে ব্যবসায় আর মন বসে না। আসলে ভাইকে নিজের হাতে বড় করেছেন তো। খুব ছোটবেলায় ওদের মা মারা গিয়েছিল। কাজের লোকের ভরসায় সংসার চলত। আচ্ছা, ভাইয়ের জন্য যদি এতই মন খারাপ, তাহলে উনি ভাইপোর হাতে ব্যবসা ছেড়ে বাড়িতে বসে যেতে পারতেন। হঠাৎ জুয়া খেলায় মেতে উঠলেন কেন? ওর কি খুব টাকার প্রয়োজন হয়ে পড়েছিল? সেটা তো আমি বলতে পারবো না। আমাকে এই ব্যাপারে কিছু বলেন উনি। শুধু একটা কথা বলতে পারি, জুয়ার নেশার উত্তেজনা অনেক দুঃখ ভুলিয়ে রাখে। আপনিও তো ওর সঙ্গে জুয়া খেলতেন, আপনার কিসের দুঃখ? আর বলবেন না, সুখে থাকতে ভূতে কিলোয় বলে একটা কথা আছে না, আমার হয়েছে সেই অবস্থা। চাকরি করতাম রেলের উঁচু পদে। রিটায়ারমেন্টের পর প্রমোটিং বিজনেসে নামলাম। বাড়ির লোক মানা করেছিল, বারবার মানা করেছিল, শুনিনি ওদের কথা। $1,40,000 লস হয়ে গেল। ঠকালো আমারই বিজনেস পার্টনার। চাকরি জীবনে এদিক ওদিক করে যা জমা করেছিলাম সে টাকা তো গেলই, পাশাপাশি 20 লাখ লোন হয়ে গেল। এখন সেই টাকা শোধ করছে আমার ছেলে। যদিও আমার ছেলে নামি ডাক্তার, তবু বড় গ্লানি বোধ হয় জানেন। বাবা হয়ে ছেলের ঘাড়ে কত বড় বোঝা চাপিয়ে দিয়েছি বলুন তো। বলে মাথাটা নামিয়ে নিলেন গৌরাঙ্গধর। ব্যাপারটাতে সত্যিই মনোকষ্টে আছেন বোঝা যাচ্ছে। লোনটা কি কিশোর ওয়ালিয়ার কাছে করেছেন? আপনার মাথা খারাপ? হ্যাঁ, আমার ব্যাংক লোন। বড় বাজারের গদিতে বসে যারা লোন দেয় সুদ নেয় প্রচুর। হীরকবাবুরও তো প্রচুর টাকা লোন ছিল ওয়ালিয়ার কাছে। অ্যামাউন্টটা জানেন? দুপাশে মাথা নাড়লেন গৌরাঙ্গধর। চা অনেকক্ষণ শেষ দীপকাকুর। এখন প্যান্টের পকেট থেকে সিগারেট বার করলেন। ইদানিং বেশ কম খান সিগারেট, বদ্ধ জায়গাতে তো একেবারে না। ইশারায় গৌরাঙ্গবাবুকে অফার করলেন সিগারেট। উনি মাথা নেড়ে বললেন, এখন আর খাই না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার যা জানার ছিল মোটামুটি শেষ। শুধু একটা সাধারণ কৌতূহল আছে। হ্যাঁ, বলে ফেলুন। আমি লক্ষ্য করেছি আপনার আর অলোকেশ নাগের তাবিজের থেকে হীরকবাবুর তাবিজের সাইজ বড়। এটা কেন? ওটা কিছু না। আসলে বাবার কাছে যখন যেমন সাইজের তাবিজের স্টক থাকে তেমন দেন। আমিও লক্ষ্য করেছি হীরকবাবুর তাবিজের সাইজ বড় ছিল। এই আর কি করে বলেছিলাম আপনার তাবিজ বড়, বেশি কাজ করবে। হীরকবাবু হাসতে হাসতে বলেছিলেন, মন্ত্রশুদ্ধির সময় আপনাদের সাইজে দিয়ে দেবেন মনে হয়। মন্ত্রশুদ্ধিটা কি? আসলে ওই তাবিজ দেওয়ার 1 সপ্তাহ পর বাবার কাছে ফের ওটা নিয়ে যেতে হয়। উনি মন্ত্রশুদ্ধি করে দেন। ওটাই হলো ফাইনাল তাবিজ। বলে একটু চুপ করে থাকলেন দীপকাকু। ফের জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনারা সুন্দর শাস্ত্রীকে বাবা বলে ডাকেন কেন? জ্যোতিষীকে তো বাবা বলে ডাকা হয় না, সন্ন্যাসীদের ডাকা হয়। সবাই বাবা ডাকে না। আমরা যারা ওর কাছে দীক্ষা নিয়েছি তারাই শুধু ডাকি। উনি তো আসলে সন্ন্যাসী, বেশ কিছু বছর হিমালয়ে সাধনাও করেছেন। গৌরাঙ্গধরের কথা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে গেছেন দীপকাকু। তাকিয়ে আছেন সামনের দিকে। হঠাৎই ঝিনুককে বলে উঠলেন, তুমি একটু সরে দাঁড়াও তো। অবাক হয়ে সরে দাঁড়ায় ঝিনুক, ঘাড় ফেরায় পেছনে। কি দেখছেন দীপকাকু? উমা, এ কি? খানিক দূরে বাঁধানো গাছতলায় বসে আছে সেই 4টে গুন্ডা। এই কেসে যারা ফলো করে যাচ্ছে ঝিনুকদের। বড়বাজারে একবার মারপিটও হলো। ছেলে 4টে এখন ঝিনুকদের দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হাসছে, উপহাসের হাসি। দীপকাকু হঠাৎ বেঞ্চ থেকে উঠে বুকে বাঁধা বেল্টের খাপ থেকে লাইসেন্সড পিস্তলটা বার করলেন।
তারপর লম্বা স্টেপে এগোলেন গুন্ডাগুলোর দিকে। কিন্তু এ কি, দীপকাকু ওদের কাছে পৌঁছতে না পৌঁছতেই চারজন চারদিকে দৌড়লো কেন? বোধহয় দীপকাকু সংহার মূর্তি দেখে ভয় পেয়েছে, ভেবেছে আগেরবার মাথায় পিস্তল ঠেকানো শোধ তুলবেন দীপকাকু। বাঁধানো গাছের সামনে দাঁড়িয়ে পড়েছেন দীপকাকু। ঝিনুক পাশে গিয়ে পৌঁছল। দীপকাকু বললেন, এরা যে কার লোক বোঝা যাচ্ছে না। তপন দেবনাথ বাদে যাকে জেরা করছি এরা ঠিক পৌঁছে যাচ্ছে। কারোর ভাগ্য যে এত তাড়াতাড়ি পাল্টাবে তা বোধহয় সুন্দর শাস্ত্রীর পক্ষেও বলা সম্ভব নয়। ঝিনুকের ভাগ্যে এমনটাই ঘটেছে। দুদিন আগেও সে কলকাতার গরমে কাহিল ছিল, আর এই মুহূর্তে চারপাশে পাহাড়, খাদ, নদী আর শীতল হাওয়া। চণ্ডীগড় এয়ারপোর্টে নেমে ঝিনুক এখন ভাড়া গাড়িতে চলেছে কল্পার উদ্দেশ্যে। তোরসা আসার জন্য খুব ধরেছিল দীপকাকুকে, কিন্তু উনি রাজি হলেন না। বললেন, না না, তোমাদের দুজনকে নিয়ে গেলে আমার কাজ পণ্ড হবে, যাকে বলে অধিক সন্ন্যাসেতে গাজন নষ্ট। আসল ঘটনা কিন্তু অন্য। পরশু ঝিনুকরা যখন রবীন্দ্র সরোবর থেকে ফিরছে, দীপকাকুকে ফোন করেছিল তোরসা। প্রথমেই সরি চেয়ে নিয়ে বলেছিল, সত্যি আমার হ্যান্ডরাইটিং বাবার মতো, মানে এটা বোধহয় আগেই বলা উচিত ছিল আমার। যেহেতু চিঠিটা আমি লিখিনি তাই বলিনি। এখন মনে হচ্ছে সবকিছুই আপনার জানা দরকার। এই ইনফরমেশনটা হয়তো কাজে লাগতে পারে আপনার ইনভেস্টিগেশনে। মোটর বাইক দাঁড় করিয়ে কলটা রিসিভ করেছিলেন দীপকাকু। শুধু বলে লাইন কাটলেন। তারপর ঝিনুককে ফোনের কথাগুলো বললেন। শেষে বলেন, কথাটা লুকিয়ে গিয়ে ভালো করেনি তোরসা। কিছু চিন্তা ভাবনা গুলিয়ে গেল আমার। অর্থাৎ অসন্তুষ্ট হলেন তোরসার ওপর। তাই হয়তো ওর আশা হলো না কল্পায়। মাঝে একটা দিন দীপকাকু একদম বিচ্ছিন্ন থাকলেন। ঝিনুক ফোন করেছিল, ধরলেন না। পরের দিন সকালে ঝিনুকদের বাড়িতে এসে হাজির। আচ্ছা, সকালে যখন আসবে ঠিক করলে আমাকে একটা ফোন করতে পারলে না? তোমাকে একটা নতুন ডিশ খাওয়াবো ভেবেছিলাম। তার জন্য আগের সন্ধে থেকে অনেক কিছু ভিজিয়ে টিজিয়ে রাখতে হতো। ফোন কি করে করবো বৌদি? মাঝরাতে মাথায় এলো রজতদার সঙ্গে একটু আলোচনা করা দরকার কেসটা নিয়ে। যদিও আলোচনার খুব বেশি ছিল না। দীপকাকু বাবাকে বললেন, এই কেসটার জন্য আমাকে একবার কল্পায় যেতেই হবে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? হিমাচল প্রদেশ এই কেসটার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে। ওখানে গিয়ে কটা জিনিস না জানলে আমার কাছে গোটা ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না। ওখানে কোথায়, কার কাছে যাবে তুমি? প্রথমে তো কল্পার পুলিশ চৌকিতে যাব, আর যাব সুইসাইড পয়েন্টে, যেখান থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় হীরক বসুর ভাই রূপক বসুর। তোমাকে তো হীরক বসুর মৃত্যু রহস্যের তদন্ত করতে বলা হয়েছে। তুমি রূপক বসুর মৃত্যুর ব্যাপারে মাথা ঘামাচ্ছ কেন? কেননা দুটো মৃত্যুই এক সূত্রই বাঁধা। এর বেশি আমায় কিছু জিজ্ঞেস করবেন না। আসলে অনেকটাই অনুমান ভিত্তি করে এগোচ্ছি তো, আমার হিসেব নাও মিলতে পারে। ঝিনুকদের বাড়িতে বসেই ইন্টারনেটে ফ্লাইটের টিকিট কাটা হলো। টিকিট কাটার আগে বাবা ঝিনুককে বলেছিলেন, তোরসার কেসে কল্পায় যাওয়া হচ্ছে। ফ্লাইট, গাড়ি, থাকা খাওয়ার খরচ সব তোকেই দিতে হবে, তাই ওকে একবার জানিয়ে রাখ। বাবার পরামর্শ মতো তোরসাকে ফোন করেছিল ঝিনুক। তখনই তোরসা বায়না ধরে কল্পায় আসার। ঝিনুক বলেছিল, তুই দীপকাকুর সঙ্গে কথা বলে নে, আমি জানি না। ফোনটা ঝিনুক দীপকাকুকে ধরিয়ে দিয়েছিল। তারপর দীপকাকু ওকে অধিক সন্ন্যাসীর কথাটা বলেন। চারপাশের প্রকৃতি দেখে তোরসার জন্য এখন মায়া হচ্ছে ঝিনুকের। বিচারিকে নিয়ে এলেই হতো। দীপকাকু একটু নড়ে চড়ে বসে বলেন, ड्राइवर साहब चाय पीऊंगा, कोई अच्छी दुकान देखकर गाड़ी लगाइएगा, ठीक है? জি স্যার, বলল ড্রাইভার। দুপুর 12টা নাগাদ চণ্ডীগড় এয়ারপোর্টে নেমেছে ঝিনুকরা। গাড়ি আগে থেকেই বুক করা ছিল। ড্রাইভার মনোজ সিং দীপকাকুর নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল অ্যারাইভাল লাউঞ্জে।
করমর্দন সেরে নিয়ে দীপকাকু প্রথমেই ড্রাইভারকে বলেন, बाहर जाके कोई अच्छा सा रेस्टोरेंट में लंच कर लेंगे, उसके बाद चालू हो जाएंगे, ठीक है? পাশ থেকে ঝিনুক তখন বলেছিল, এখনই লাঞ্চ? মানে বেশি তো বাজেনি। শহর পেরিয়ে গেলে ভালো রেস্টুরেন্ট পাওয়া যাবে না। আধ ঘন্টা ড্রাইভ করে ড্রাইভার নিয়ে গিয়েছিল সাজানো গোছানো এক ধাবায়। সেখানে পাওয়া গেল খুবই ভালো পাঞ্জাবি খাবার। ড্রাইভারও খেয়ে নিল। দীপকাকু বিল মিটিয়ে ধাবার বাইরে এসে সিগারেট ধরিয়েছিলেন। তারপর প্রায় 3.5 ঘন্টা কেটে গেছে। যাত্রাপথে দীপকাকু বেশ খানিকক্ষণ ঘুমিয়ে নিলেন। ঝিনুক একবারের জন্যও চোখের পাতা এক করেনি। করলেই বেশ কিছু অসামান্য প্রাকৃতিক দৃশ্য দেখা হতো না। গাড়ি রাস্তা থেকে নেমে ডান দিকে ঘুরে গেল। একটা প্রায় নির্জন ধাবার সামনে গাড়ি দাঁড় করালো ড্রাইভার মনোজ সিং। স্যার, ইহা চায় আচ্ছা হোগা। গাড়ি থেকে নেমেই ঝিনুকের মনে হলো ফের গাড়িতে ঢুকে পড়ে। কি ঠান্ডা এখানে! গাড়ির ভেতরে একেবারেই টের পাওয়া যায়নি। জ্যাকেটের চেন টেনে হুডিটা মাথায় তুলে নিল ঝিনুক। ফুল হাতা সোয়েটার পরা দীপকাকু এখন মাথায় মাফলার জড়িয়ে নিয়ে চলেছেন ধাবার দিকে। ঝিনুকের পাশে পাশে চলেছে ড্রাইভার। ঝিনুক যেহেতু হিন্দিতে বেশ দুর্বল, তাই বাংলাতেই জিজ্ঞাসা করে, এই জায়গার নাম কি? নারকান্ডা। জিন্সের পকেট থেকে মোবাইল বার করে পেছনের পাহাড় সমেত ধাবার দুটো ছবি তুলে ফেলে ঝিনুক। মা বলেছেন, যেখানে যেখানে যাবি ফটো তুলে আমাকে পাঠাবি। দীপকাকু ধাবার ভেতরে চেয়ার টেবিলে গিয়ে বসেছেন। ঝিনুক গিয়ে বসে দীপকাকুর মুখোমুখি চেয়ারে। ঝিনুক জিজ্ঞেস করে, আচ্ছা দীপকাকু, আমরা কি আজ সোজা কল্পায় চলে যাব? এখনই বলা যাচ্ছে না, কল্পায় পৌঁছতে রাত হয়ে যাবে। তাছাড়া 10 ঘন্টার রাস্তা টানা গাড়িতে যাওয়া বেশ কষ্টকর। দেখি মাঝে কোনো ভালো হোটেল পেলে রাতটা কাটিয়ে নেব। কাল যাব কল্পায়। ধাবার একটি লোক এসে 2 প্লেট আলুর পরোটা সঙ্গে আচার দিয়ে গেল ঝিনুকদের টেবিলে। তার মানে দীপকাকু এখানে ঢুকেই অর্ডার করে দিয়েছিলেন। ড্রাইভার মনোজ সিং বসেছে ধাবার বাইরে খাটিয়ায়। ধাবার লোকটি তাকে গিয়েও দিল। পরোটা থেকে ধোঁয়া উঠছে, খুব গরম। দীপকাকু খাওয়া শুরু করে দিয়েছেন। ঝিনুক অপেক্ষা করে। এই ফাঁকে সে পরোটার ছবি তুলে নেয়। তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধাবার আর পরোটার ছবি পাঠিয়ে দেয় মাকে। লেখে, আমরা এখন নারকান্ডায়, প্রচণ্ড ঠান্ডায়। খেতে শুরু করে ঝিনুক। ধাবার লোকটি এসে জিজ্ঞেস করে, कौन सा पानी लेंगे आप? मिनरल वाटर? हाँ दीजिए, मुझे और एक पराठा दीजिएगा, और उसके बाद बढ़िया सा 2 चाय बनाइए, मैं और ड्राइवर साहब के लिए, और मैडम के लिए कॉफ़ी। অর্ডার নিয়ে চলে গেল লোকটা। অনেকক্ষণ ধরেই দীপকাকুকে একটা প্রশ্ন করবে ভাবছিল ঝিনুক। এখন করাই যায়। খেতে খেতে ঝিনুক জিজ্ঞেস করে, এখানেও নিশ্চয়ই রঞ্জন কাকুর সুপারিশেই আপনি থানায় গিয়ে কথা বলবেন? কলকাতা পুলিশের কথা কি এরা শুনবে? শোনা তো উচিত। অফিসিয়াল অর্ডার থাকলে তো শুনতই। আমি যেহেতু পুলিশের লোক নই, লালবাজার অর্ডার দেবে না। তবে রঞ্জনা একটা কাজ করেছে, ওপরওয়ালার কাছ থেকে আমার জন্য সুপারিশের চিঠি করিয়েছে। তাতে পুলিশ কর্তা কল্পার ওসিকে রিকোয়েস্ট করেছেন আমাকে যেন এরা সাহায্য করে। আমি কোন কেস ডিল করছি সেটাও জানানো আছে চিঠিতে। পুরোপুরি না হলেও খানিকটা আশ্বস্ত হয় ঝিনুক। তার কেন জানি মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যতটা দাপিয়ে ইনভেস্টিগেট করেন দীপকাকু, এখানে পারবেন না। লালবাজারের রঞ্জন কাকু ওয়েস্ট বেঙ্গলের পুলিশের দিকটা সামলান। ধাবার লোকটা 2 জলের বোতল আর একটা পরোটা নিয়ে এলো। দীপকাকু তাকে বললেন, পরাঠা বহুত আচ্ছা বানায়া হ্যায়। প্রশংসা শুনে খুশির হাসি হাসল লোকটি। নোটিফিকেশনের আওয়াজ হলো ঝিনুকের ফোনে। বাঁ হাতে জিন্স থেকে বার করলো মোবাইল। মা মেসেজ করেছে, ঠান্ডা লাগাস না, জ্যাকেটটা পরেছিস তো? যেখানে যা দেখবি এরকমভাবে ছবি পাঠাবি। আর ভালো ভালো খাবার পেলে দীপঙ্করকে বলবি শেফের থেকে রেসিপিটা জেনে নিতে। লেখাটা পড়ে নিয়ে দীপকাকুর দিকে ফোন বাড়িয়ে ধরে ঝিনুক। দীপকাকুও পড়লেন মেসেজটা। তারপর মিষ্টি করে হাসলেন শুধু। এখানে সন্ধে নামলো অনেক দেরিতে।
প্রায় 7:30 অবধি আলো ছিল পাহাড়ি রাস্তায়। কি অপূর্ব একটা রং ছড়িয়ে পড়েছিল চারিদিকে। আলো ফুরিয়ে আসতেই ড্রাইভার দীপকাকুকে বলেছিল, सर अभी अंधेरा हो जाएगा, गाड़ी चलाना सेफ नहीं होगा, यहीं कोई होटल में ठहर जाए। দীপকাকু জায়গার নাম জিজ্ঞেস করেছিলেন। मनोज सिंह বলল, और 5 किलोमीटर जाने से टपरी नाम के एक जगह आएगा, वहां अच्छा एक होटल मिलेगा। ठीक है, वहां पे चलिए। হোটেলের নাম ক্লাউড ইন। 8টা নাগাদ এখানে পৌঁছেছে ঝিনুকরা। এটা আসলে রোড সাইড রেস্টুরেন্ট। দোতলায় 4টে রুম আছে থাকার। 2টো রুম বুক করেছেন দীপকাকু। ড্রাইভারের থাকার ব্যবস্থা হোটেলের লোকই করে দেবে। একটানা না হলেও প্রায় 9 ঘন্টা গাড়িতে কাটিয়ে টাপরিতে নেমেছিল ঝিনুকরা। এতটা জার্নি করে এসে ঝিনুকের তখন মনে হচ্ছিল একটু শুতে পারলে হয়। তাই নিজের রুম পেয়ে একটু ফ্রেশ হয়ে বিছানায় ডাইভ দিয়েছিল ঝিনুক। লেপ টেনে সোজা ঘুম। কতক্ষণ ঘুমিয়েছিল কে জানে। ডোরবেলের আওয়াজে ঘুম ভাঙল এখন। বিছানায় উঠে বসে ঝিনুক। লেপ সরিয়ে যায় দরজা খুলতে। খুলে দেখে হোটেলের সার্ভিস বয় দাঁড়িয়ে আছে। ছেলেটি জানতে চায়, मैम आप लोग डिनर पे क्या लेंगे? मेरा अंकल कहाँ है? वो तो बैल्कनी में है। বলে আঙুল তুলে ব্যালকনির রাস্তা দেখালো সার্ভিস বয়। ঝিনুকদের 2টো রুমের পেছনেই ব্যালকনি। ঝিনুক বলে, ओ डिनर के बारे में ना मैं अंकल से पूछ के बताती हूँ। हाँ ठीक है मैडम, आप इंटरकॉम पे ऑर्डर कर दीजिएगा। বলে সার্ভিস বয় সিঁড়ির দিকে হেঁটে গেল। ঝিনুক ফের রুমে ঢোকে। সুটকেস থেকে চাদর বের করে গা মাথা মুড়ে নেয়। ব্যালকনিতে এসে ঝিনুক দেখে দীপকাকু কফি মগ হাতে পায়চারি করছেন। দূরে পাহাড়ের অন্ধকার অবয়ব। দীপকাকু একটা শাল দিয়েছেন গায়ে। মাথাটাও ঢেকেছেন শালটা দিয়ে। ঝিনুকের উপস্থিতি টের পেয়ে মুখ ফেরালেন দীপকাকু। বললেন, ডিনারে কি খাবে সেটা জানতে এসেছিল? মাথা নেড়ে হ্যাঁ বোঝায় ঝিনুক। বলেছ কি খাবে? দুপাশে মাথা নাড়ে ঝিনুক। প্রচণ্ড ঠান্ডা লাগছে তার। ব্যালকনির মাথায় কোনো ছাউনি নেই। শরীরে কাঁপুনি ধরে যাচ্ছে। দীপকাকু বললেন, চাইনিজ খেতে পারো। আমি অবশ্য রুটি চিকেন আর ডাল মাখানি বললাম। আমি খালি রুটি আর চিকেন। আমি গিয়ে বলে আসছি। না না না, যাওয়ার দরকার নেই, ফোনে বলে দিচ্ছি। এখন একটু কফি খাবে তো? হ্যাঁ সার্টেনলি, যা ঠান্ডা। ব্যালকনিটা বেশ প্রশস্ত। এটাকে ব্যালকনি না বলে ছাদ বলাই ভালো। সত্যিই এটা একতলার ছাদ। রেলিং দিয়ে ঘেরা ছাদটা। রেলিংয়ে ঝোলানো হয়েছে রঙিন ছোট এলইডি লাইট। ছাদের 4 কোণে 4টে সুন্দর দেখতে বাতিস্তম্ভ। আলো জ্বলছে তাতে। ব্যালকনির অনেক নিচ থেকে জল বয়ে চলার আওয়াজ উঠে আসছে কানে। ঝর্ণা কিংবা নদী হয়তো। ব্যালকনিতে 4টে টেবিল ঘিরে বসার জায়গা আছে। টেবিলের ওপর ল্যাম্পশেড। সব মিলিয়ে দুর্দান্ত জায়গা। শুধু ঠান্ডাটাই যায় একটু বেশি। ঝিনুক আচমকাই বলে ফেলে, তোরসাকে নিয়ে এলে হতো তাই না? এনজয় করতে পারতো। আমরা কিন্তু এখানে এনজয় করতে আসিনি, বিশেষ একটা কাজে এসেছি। তোরসার জন্যই হাতে নিয়েছি কাজটা। ঝিনুক জিভ কাটে। দীপকাকু উচিত কথাই বলেছেন। সার্ভিস বয় ঝিনুকের জন্য কফি নিয়ে এলো। কফি মাগটা ঝিনুকের হাতে দিয়ে বলল, मैम अगर डाइनिंग में डिनर करना है तो 10 बजे से पहले कर लीजिएगा, नहीं तो रूम पे डिनर सर्व कर देंगे। डाइनिंग रूम में ही जाएंगे हम लोग, अभी तो आधा घंटा बाकी है ना। সার্ভিস বয় হ্যাঁ বলে চলে গেল। ঝিনুক কফিতে 1 চুমুক দিতেই শীতের জড়তা কেটে গেল অনেকটাই। দীপকাকুর চা বা কফি খাওয়া শেষ। মাগটা একটা ফাঁকা টেবিলে রেখে সিগারেট ধরিয়েছেন। ফের পায়চারি করে চলেছেন। কিছু একটা ভাবছেন খুব গভীরভাবে। ঝিনুক বলে, বলছি যে রুমে গিয়ে বসলে হতো না? বড্ড ঠান্ডা এখানে, শরীর খারাপ হয়ে যেতে পারে। ঘরে থাকলে মাথাটা খুলছে না, তাই বাইরে এলাম। কি ব্যাপারে এত ভাবছেন? আপনি তো এখানে এসেছেন কিছু তথ্য নিতে, সেগুলো জানার পর তো ভাবনা শুরু হবে। কথাগুলো সেভাবে কানে নিলেন না দীপকাকু। উত্তর দেওয়ার বদলে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি,
এই কেসের সবচেয়ে কঠিন ব্যাপারটা কি? আমার তো গোটা কেসটাই অত্যন্ত কঠিন লাগছে। চিন্তা হচ্ছে আদৌ এই কেস সলভ হবে তো? এই কেসের সবচেয়ে কঠিন দিক হচ্ছে হীরকবাবু মারা গেছেন 3-3.5 মাস হলো। তেমন কোনো তথ্য প্রমাণও রেখে যাননি। তথ্য বলতে সুইসাইড নোট আর ডায়েরি। সেখানেও সরাসরি কিছু লেখা নেই, সবটাই ভাষা ভাষা। হীরকবাবু বেঁচে থাকতে কাউকে কিছু বলেও যাননি। ওর এই নীরবতাটাই এই কেসের সবচেয়ে কঠিন দিক। আচ্ছা, ওই 4 গুন্ডার কোনো খবর পাওয়া গেল? না, এখন অবধি না। তোমার তোলা ছবি রঞ্জনের মাধ্যমে পুলিশকে দিয়েছি, ওরা খোঁজ চালাচ্ছে। আচ্ছা দীপ কাকু, সেই গুন্ডাগুলো কি এখানেও আমাদের ফলো করতে পারে? মানে ওদের পক্ষে কি জানা সম্ভব যে আমরা হিমাচলে এসেছি? সম্ভব নয় বলেই মনে হচ্ছে, কারণ হিমাচলে যে আসবো বাইরের লোক বলতে একমাত্র তোরসাই জানে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। ফ্রি হয়ে একটু ঘোরাফেরা করা যাবে। না, সত্যি বেশ ঠান্ডা লাগছে। চলো ডাইনিংয়ে গিয়ে বসি, সেরে নিই ডিনারটা। এদের ডাইনিংটা বেশ বড় সড়ো, কারণ রেস্টুরেন্ট হিসেবেই হোটেলটার পরিচিতি বেশি। এখন 9:45। ডাইনিংয়ে আর কোনো কাস্টমার নেই। পাহাড়ে 9:45 মানে গভীর রাত। ঝিনুক দীপকাকু উল্টো দিকের চেয়ারে বসেছে। সার্ভিস বয়টি 1 বোতল মিনারেল ওয়াটার রাখলো টেবিলে। বলল, आप लोग थोड़ा वेट कीजिए, खाना गर्म करके लाता हूँ। हमारे ड्राइवर जी खाली है? हाँ सर। বলে চলে গেল সার্ভিস বয়। একটা কথা এবার দীপকাকুকে জিজ্ঞেস করলে হয়। কথা বলার মুডে আছেন বলেই মনে হচ্ছে। প্রশ্নটা বাবা করেছিলেন দীপকাকুকে, উনি এড়িয়ে গেছেন। কেন কল্পায় আসছেন পরিষ্কার করে বলেননি। প্রশ্নটা ঘুরিয়ে তোলে ঝিনুক। আচ্ছা, একটা কথা বলি। বলো। আপনার সঙ্গে তো অনেকগুলো কেসে থাকলাম, দেখেছি প্রত্যেকটা ইনভেস্টিগেশনই একটা লজিক ফলো করে এগোয়। এবারই দেখলাম কল্পায় আসার লজিকটা আপনার কিন্তু বেশ দুর্বল। আপনি আন্দাজ করছেন যে রূপক বসুর অ্যাক্সিডেন্ট হয়েছে কল্পায়, আর হীরকবাবুর নানা কথায় উঠে আসছিল হিমাচল প্রদেশের প্রতি বিরাগ। তাই একবার হিমাচল প্রদেশে যাওয়া দরকার, স্পেসিফিক্যালি কল্পায়। এই আন্দাজটা কি একটু বেশি হয়ে গেল না? না, বেশি হয়নি। হীরক বসুর ডায়েরির একটা লেখাকে তোমার মনে আছে? লিখেছেন, তুই চলে গেলি, গোটা আকাশ কাঁদল। মনে আছে। আমি তোর সাথে জিজ্ঞেস করেছিলাম, রূপক বসু যখন খাদে পড়ে যান তখন কি বৃষ্টি হচ্ছিল কল্পায়? পুলিশ রিপোর্টে কি বৃষ্টির কোনো উল্লেখ আছে? তোষা বলেছিল না, পুলিশের রিপোর্টে সেসব কিচ্ছু ছিল না। আমার মনে হয়েছিল পুলিশ রিপোর্টে বৃষ্টির কথা নাই থাকতে পারে। মানে মে মাসে পাহাড়ে বৃষ্টি খুব স্বাভাবিক ব্যাপার, তাই হয়তো পুলিশ লেখেনি। বৃষ্টির প্রসঙ্গটা হয়তো কল্পনা করে ডায়েরিতে লিখেছেন হীরকবাবু, যাকে বলে কাব্য করে। তবে এটা যদি না হয়, কেসটা কিন্তু বিরাট বাঁক নেবে। আমাকে জানতেই হবে 2.5 বছর আগে 17 মেতে কল্পায় বৃষ্টি হয়েছিল কি না। কেননা 17 মেতেই সুইসাইড পয়েন্ট থেকে খাদে পড়ে যান রূপকবাবু। জানলেন কিছু? কিভাবে জানলেন? জেনেছি, সিমলা আবহাওয়া অফিস থেকে খবর নিয়েছি। ওরা বলেছে 17 মে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বৃষ্টি হয়েছিল কল্পায়। মানে স্বাভাবিক বৃষ্টি, মেঘ ভাঙা নয়। এবার বলো, হীরক বসু কি করে জানলেন যে ভাইয়ের মৃত্যুর সময় বৃষ্টি হয়েছিল? পুলিশ রিপোর্টে তো বৃষ্টির কথা লেখা নেই। উনি তো আর আবহাওয়া অফিসে খোঁজ নিতে যাবেন না। কেনই বা যাবেন? তাহলে উনি কিভাবে জানলেন যে এখানে বৃষ্টি হচ্ছিল? এক হতে পারে রূপক বসুর মৃত্যুর সময় হীরক বসুর চেনা কেউ কল্পায় ছিল, সে বৃষ্টির কথাটা বলেছে হীরক বসুকে। অথবা যে সময় রূপক বসু মারা যান, হীরক বসু নিজে ছিলেন কল্পায়। ঝিনুক আক্ষরিক অর্থে হাঁ হয়ে গেছে। কোন ক্রমে মুখটা বন্ধ করে বলে, কিন্তু হীরক বসু তো তখন অফিসের কাছে দিল্লিতে, উনি এখানে কি করে থাকবেন? হতে পারে ওর কোনো পরিচিত কেউ ছিল। এই কেসে সে ব্যক্তির উল্লেখ কিন্তু একবারও আসেনি। কে সে? কেন সে আড়ালে থেকে যাচ্ছে?
দীপকাকুর বলা শেষ হলে সার্ভিস বয় এলো খাবার নিয়ে, প্লেটগুলো সাজিয়ে দিতে থাকলো টেবিলে। বয় চলে গেলে দীপকাকু বললেন, এবার বুঝতে পারছো কেন কল্পে এসেছি? ঝিনুকের মাথা ভোঁ ভোঁ করছে। দীপকাকু খাবারে মন দিলেন। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে ঝিনুকরা বেরিয়ে পড়েছে। গন্তব্য কল্পা পুলিশ চৌকি। ঝিনুক গাড়িতে যেতে যেতে দীপকাকুকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা এই পুলিশ চৌকিটা ঠিক কি? টেম্পোরারি পুলিশ স্টেশন বলতে পারো। থানা থেকে অনেকটা দূরের কোনো অঞ্চলের ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করতে টেম্পোরারি পুলিশ স্টেশন তৈরি হয়। পরিস্থিতি স্টেবল হয়ে গেলে তুলে নেওয়া হয় ওই অস্থায়ী আস্তানা। দীপকাকুর কথা শেষ হতেই ড্রাইভার মনোজ সিং গাড়ি দাঁড় করিয়ে দিল। দীপকাকু জিজ্ঞেস করলেন, क्या हुआ ड्राइवर जी? दाहिना साइड देखिए, আপেল বাগিচা। ঝিনুক ডান দিকে তাকিয়ে তো থ মেরে গেল। সার সার গাছে প্রচুর আপেল। গাছে আপেল ঝুলতে এই প্রথম দেখছে ঝিনুক। গাড়ির দরজা খুলে নেমে যায় সে। ড্রাইভারজি পেছন থেকে বলে, আপেল तोड़ना मत, वो लोग बहुत गुस्सा करेगा। বাগানটা কাঠের লগি দিয়ে বেড়া দেওয়া। বেড়ার ধারের গাছগুলোর ফল পাতা সব বাইরে বেরিয়ে এসেছে। আপেল বেশিরভাগই হালকা লালচে রঙের। কিছু গাছে সবুজ আপেল রয়েছে, সেগুলো পুরুষ্ট। ওগুলোকে সম্ভবত গ্রিন অ্যাপেল বলে। ঝিনুকের খুব ইচ্ছে করছে একটা আপেল পেড়ে খেতে। সামান্য জাম্প করলেই পেয়ে যাবে নাগালে, কিন্তু ড্রাইভারজি সতর্ক করে দিয়েছেন। বাগানের ভেতর 4 স্থানীয় মহিলাকে কাজ করতে দেখা যাচ্ছে। ওরাও ঝিনুককে দেখছেন এবং মিষ্টি করে হাসছেন। দেখে তো মনে হচ্ছে একটা দুটো আপেল পারলে রাগ করবেন না। তবু ঠিক যেন সাহস হচ্ছে না ঝিনুকের। একবার ঝুলন্ত আপেলের দিকে তাকাচ্ছে ঝিনুক, পরের বার ওই মহিলাদের দিকে। কাঠের প্যাকিং বক্সে আপেল ভরছেন ওরা। ঝিনুক একবার পেছন ফেরে। গাড়িতে বসে দীপকাকু তার দিকেই তাকিয়ে আছেন। ঝিনুক জিজ্ঞেস করে, পারবো একটা আপেল? দীপকাকু মাথা নেড়ে না বোঝালেন। ফের বাগানের দিকে মুখ ফেরায় ঝিনুক। দেখে ওই 4 মহিলা কাজ ফেলে তার দিকে এগিয়ে আসছেন। এখনও ওদের মুখে হাসি। বেড়ার ধারে চলে এলেন 4 জন। এদের মধ্যে যিনি বয়স্ক, তার জোড় হাতে 6টা আপেল, 4টে লাল, 2টো সবুজ। মহিলা বললেন, লিজিয়ে। ঝিনুক লজ্জা পাচ্ছে নিতে, মাথা নাড়ছে নেবে না বলে। लीजिए ना, ये गिफ्ट है। পেছন থেকে দীপকাকুর গলা ভেসে এলো, নিয়ে নাও, এমন কপাল সবার হয় না। ঝিনুক আর দেরি করে না, আপেলগুলো নিয়ে জ্যাকেটের ভেতর চালান করে। মহিলাদের উদ্দেশ্যে 2 বার থ্যাংক ইউ বলে। মিষ্টি করে হাসছেন ওরা। ঝিনুকের ছেলে মানুষেতে যেন মজা পেয়েছেন। ঝিনুক ওদের টাটা করে গাড়িতে উঠে আসে। চালু হয় গাড়ি। ঝিনুক জানলা দিয়ে আবারও হাত নাড়ে ওদের উদ্দেশ্যে। ওরাও নাড়ছেন হাত, যেন কতদিনের পরিচিত, অথচ এই মাত্র দেখা হলো। হয়তো আর কোনোদিন দেখাও হবে না। গাড়ি চলেছে। দুপাশে আরও আপেল বাগান। এটা আপেলের সিজন। পাশে বসা দীপকাকু বললেন, কি হলো, আপেল খাও? সদ্য গাছ থেকে পাড়া আপেলের টেস্ট শুনেছি ভীষণ ভালো হয়। আচ্ছা আপেলগুলো তাহলে ধুয়ে নি। আপনি কোনটা খাবেন, গ্রিন না রেড? গ্রিনই দাও। ঝিনুক এবার ড্রাইভারজিকে জিজ্ঞেস করে, और आप कौन सा कलर का खाएंगे? हमको रेड दीजिए। आप खुद एक तो ग्रीन टेस्ट करके देखिए, ऐसा कहीं नहीं मिलेगा। গাড়ির বাইরে হাত বাড়িয়ে জলের বোতল নিয়ে আপেলগুলো ধুয়ে নিল ঝিনুক। তারপর যে যেমন চেয়েছে দিল। নিজে সবুজ আপেলে দাঁত বসালো। উফ, দুর্দান্ত টেস্ট, একদম অন্যরকম। কল্পার পুলিশ চৌকি বলতে ঝিনুক ভেবেছিল ছোটখাটো কোনো বিল্ডিং। তা কিন্তু নয়, বেশ বড়সড় সাহেবী আমলের বাড়ি। দীপকাকু গাড়ি থেকে নেমে এগোচ্ছেন চৌকির দিকে। পেছনে ঝিনুক। 4 নাম্বার আপেলটা এখন সে শেষ করছে। এই প্রথমবার কোনো একটা আইটেম দীপকাকুর চেয়ে বেশি খেলো সে। দীপকাকু একটাই আপেল খেয়েছেন।
টাটকা আপেলের এত যে রস বের হয় জানতো না ঝিনুক। তার হাত এখন রসে মাখামাখি। হাতটা জিন্সে মুছে নেয়। পুলিশ চৌকি বেশ উঁচুতে, অনেক কটা সিঁড়ি ভাঙতে হলো। দরজার মুখে দাঁড়িয়ে থাকা গার্ডকে দীপকাকু বললেন ওসির সঙ্গে দেখা করতে চান। এসেছেন কলকাতার পুলিশ হেডকোয়ার্টারের চিঠি নিয়ে। গার্ড ঝিনুকদের ওসির ঘরের সামনে নিয়ে গেল। মে আই কাম ইন স্যার বলে দীপকাকু চেম্বারে ঢোকার অনুমতি চাইলেন। ওসি ফোনে কথা বলছিলেন, ইশারায় ঝিনুকদের ডেকে নিলেন। ওসির নাম নীরজ ঠাকুর, বয়স ওই 50-এর আশেপাশে হবে। নামটা দরজায় লেখা আছে। ঝিনুকরা এসে বসলো টেবিলের এ প্রান্তে। গার্ডকে এখানে আসার কারণ হিসেবে যা বলেছিলেন ওসিকেও তাই বললেন দীপকাকু। ওসি নীরজ ঠাকুর হাত বাড়িয়ে লালবাজারের চিঠিটা চাইলেন। বুক পকেট থেকে বার করে দিলেন দীপকাকু। খামের ভেতর 4 ভাঁজ করে রাখা চিঠি। খাম থেকে চিঠি নিয়ে পড়তে থাকলেন ওসি। দীপকাকু উৎকণ্ঠা নিয়ে ওসির মুখের দিকে তাকিয়ে আছেন, ভাবছেন আদৌ কোনো হেল্প পাওয়া যাবে কিনা। চিঠি পড়ে নিয়ে ওসি হিন্দিতে যা বললেন মনে মনে বাংলায় তা অনুবাদ করল ঝিনুক। ওসি বললেন, প্রায় 2.5 বছর পরে ওই ঘটনার ব্যাপারে জানতে এলেন কেন? দীপকাকু হিন্দিতেই উত্তর দিচ্ছেন। ঝিনুক ঠিক করে দুজনের কথোপকথন সে মনে মনে বাংলায় অনুবাদ করে যাবে। দীপকাকু এখন বললেন, আমার অন্য একটা কেসের সঙ্গে এই অ্যাক্সিডেন্টটা জড়িয়ে আছে, তাই এসেছি ইনভেস্টিগেশনে। ও আচ্ছা আচ্ছা, তা বলুন আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি? অ্যাক্সিডেন্টটা যখন হয় সেই সময় এই চকের ওসি কে ছিলেন? আমি ছিলাম। যাক বাবা, বাঁচা গেল। এটা বাংলায় বললেন দীপকাকু। দুঃখিত, আপনি ঠিক কি বললেন বুঝতে পারলাম না। ঝিনুক কষ্ট করে হাসি চাপল। দীপকাকু আবার হিন্দিতে ফিরে গেলেন। ও কিছু নয়, আপনিই ছিলেন তার মানে ইনভেস্টিগেটিং অফিসার? হ্যাঁ, পুলিশ চৌকিতে তো বেশি স্টাফ থাকে না, আমাকেই পুরো কেসটা দেখতে হয়েছিল। বডি পাঠানোর ব্যবস্থা করেছিল সাংলা থানা। থানায় খবরটা প্রথম কে দেয়? মিস্টার বাসু, ড্রাইভার, মানে ভাড়ার গাড়ির ড্রাইভার। কল্পায় এসে গাড়ি ভাড়া নেন উনি। ইচ্ছে ছিল নাকো টাবো যাবার। ফাইল দেখে ড্রাইভারের নাম, ঠিকানার ফোন নাম্বার দেওয়া যাবে? ওসি হরি সিং বলে হাঁক পারলেন। একজন পুলিশ কর্মী এসে স্যালুট মেরে দাঁড়ালো। ওসি তাকে ডেট, মান্থ, ইয়ার বলে ফাইল চাইলেন। তার সঙ্গে বললেন ঝিনুকদের জন্য চা দিতে। তারপর দীপকাকুকে ঝিনুককে দেখিয়ে জিজ্ঞেস করলেন, কে হয় আপনার? আমার সহকারী। আরে বাবা, আমি তো ভাবলাম আপনার ভাইজি অথবা ভাগ্নি এখানে বেড়াতে এসেছে। সহকারী হিসেবে ওর বয়সটা বড্ড অল্প না? এখনো বোধহয় স্কুল থেকে বেরোয়নি। না, আমি কলেজে পড়ি। পুলিশ কর্মচারীটি ফিরে এলো ফাইল হাতে, ওসিকে দিল। ওসি ধন্যবাদ জানিয়ে ফাইল খুলে পাতা উল্টাতে লাগলেন। 2টো স্টিলের গ্লাসে চা নিয়ে ঢুকলো একজন হাবিলদার গোছের লোক। ঝিনুক ও দীপকাকুর সামনে একটা করে গ্লাস বসিয়ে দিল। অন্য সময় চা খেতে চায় না ঝিনুক, কিন্তু এখানে যা ঠান্ডা, তাড়াতাড়ি ও চায়ের গ্লাস তুলে চুমুক মারল। ফাইলের একটা পাতায় এসে থামলেন নীরজ ঠাকুর। দীপকাকুর দিকে ফাইল বাড়িয়ে বললেন, ড্রাইভারের নাম কমল নেগি, বাড়ি রোহি গ্রামে, ফোন নাম্বারও দেওয়া আছে। দীপকাকু ফাইল দেখে নাম্বারটা নিলেন নিজের ফোনে। তারপর কল করলেন কমল নেগিকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে মোবাইলটা নামালেন কান থেকে। বললেন, ফোনটা তো বেজে গেল, ধরলো না কেউ। হয়তো গাড়ি চালাচ্ছে তাই ফোন ধরছে না। ড্রাইভার তো এসে আপনাকে অ্যাক্সিডেন্টের খবর দিয়েছিল, তো ঠিক কি বলেছিল আপনাকে মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। বলেছিল সে গাড়ি নিয়ে পাহাড়ের গায়ে দাঁড়িয়েছিল। মিস্টার বোস চাতালের একদম ধারে গিয়ে ঝুঁকে খাদটা দেখছিলেন। ড্রাইভার লেকে সাবধান করার জন্য এগিয়ে আসছিল, হঠাৎ দেখে তিনি নেই। তখন কি বৃষ্টি হচ্ছিল? না, সেটা এখন আর মনে নেই। ড্রাইভারের সঙ্গে আর কেউ কি রিপোর্ট করতে এসেছিল এখানে? বোধহয় যতদূর মনে পড়ছে ড্রাইভার একাই এসেছিল। একা এসেছিল? কথাটা যেন নিজেকেই বললেন দীপকাকু। চা শেষ।
টেবিলে নামিয়ে রাখলেন গ্লাস, চেয়ার ছেড়ে উঠে পড়লেন। ওসিকে বললেন, আমি একবার সুইসাইড পয়েন্টটা দেখব, এই কেসের যেটা প্লেস অফ অকারেন্স। কিন্তু ওটা তো প্লেস অফ অকারেন্স নয়। মিস্টার রূপক বোস সুইসাইড পয়েন্ট থেকে 40 ফুট দূরে একটা চাতাল থেকে পড়ে গেছেন। সে কি? কিন্তু পুলিশ রিপোর্টে তো লেখা আছে সুইসাইড পয়েন্ট থেকে পড়ে গেছেন। ওটা একটু ক্লারিক্যাল মিস্টেক হয়ে গেছে। আমি এক্স্যাক্ট লোকেশনে লিখেছিলাম রিপোর্টে, সাংলা পুলিশ স্টেশনই ওটা সুইসাইড পয়েন্ট লিখে দেয়। তাহলে এক্স্যাক্ট লোকেশনটা আমি কি করে চিনব? বেশ, তো আমি লোক দিয়ে দিচ্ছি, ও আপনাকে দেখিয়ে দেবে। হরি সিং, ঝিনুকরা পৌঁছে গেছে ঘটনাটা যেখানে ঘটেছিল সেই চাতালের কাছে। হরি সিং ঝিনুকদের গাড়িতে আসেনি, পুলিশের জিপে এসেছিল। জায়গাটা দেখিয়ে দিয়ে ফিরে গেছে। এরকম মারাত্মক জায়গা আগে কখনো দেখেনি ঝিনুক। একপাশে গাছপালাহীন খাড়া পাহাড়, রাস্তার অন্য পাশে গভীর খাদ। রাস্তা থেকে একটা পাথরের চাতাল বেশ খানিকটা খাদের দিকে এগিয়ে গেছে, মানে ঝুলছে চাতালটা। দীপ কাকু এখন সেই চাতালে ঘোরাফেরা করছেন। ঝিনুক একবার গিয়েছিল ওখানে, মাথা ফাতা ঘুরে একসা। ঝিনুকের কিন্তু ভার্টিগো নেই। চাতালে দাঁড়িয়ে নিচে তাকাতেই নদী দেখা গেল। নদীটা যেন হাতছানি দিয়ে ডাকছে। পালিয়ে এসেছিল ঝিনুক। ড্রাইভার মনোজ সিং চাতালটার ধারপাশ মারায়নি, সে গাড়ির কাছে রয়েছে। দূরে দেখা যাচ্ছে সরকার থেকে স্বীকৃত সুইসাইড পয়েন্ট। বিম দিয়ে ঘেরা রয়েছে জায়গাটা। বিমের গায়ে হলুদ আর কালো রং। বেশ কিছু টুরিস্টকে দেখা যাচ্ছে সেখানে। একজন পুলিশ গার্ডও চোখে পড়ছে। সত্যি কথা বলতে কি, এই গোটা রাস্তাটাই যেন সুইসাইড পয়েন্ট। দীপ কাকু এখন যেখানে রয়েছে সেটাই মনে হচ্ছে সব থেকে ঝুঁকির। ঝিনুকের হঠাৎ ছবি তোলার কথা মাথায় আসে। ওই মারাত্মক চাতালে দীপ কাকুর ছবি। বেশ আকর্ষণীয় হবে ছবিটা, দেখানো যাবে বন্ধুদের। জিন্স থেকে মোবাইলটা বের করতে যায় ঝিনুক। দেখে দুটো বাইক এসে থামলো চাতালটার কাছে। দুটো মোটর বাইকে 4 জন আরোহী, 4 জনের মাথাতেই হেলমেট। নিজেদের মধ্যে হা হা হি হি করছে ওরা। একে অপরকে খুনসুটি করে ধাক্কা মারছে, সেলিব্রেট করছে বেড়ানো। ওরা নিজেদের মধ্যে ঠাট্টা ইয়ার্কি মারতে মারতে এগিয়ে যাচ্ছে দীপ কাকুর দিকে। অথচ দীপ কাকুর কোনো হুঁশ নেই। প্রমাদ গনে ঝিনুক। ওরা যখন দীপ কাকুর খুব কাছে চলে গেছে, ঝিনুক চেঁচিয়ে ওঠে, দীপ কাকু! বুকের পাশের খাপ থেকে পিস্তলটা বার করে ঘুরে দাঁড়ালেন দীপ কাকু। তাক করেছেন ছেলেগুলোর দিকে। ঠিক 1 হাত পরেই দীপ কাকুর পেছনে খাদ। পিস্তল দেখে 4 জনই হাত তুলেছে। ওদের কি যেন বলছেন দীপ কাকু। ছেলেগুলো পিছতে থাকে হাত তোলা অবস্থাতেই। এরা কি কলকাতার সেই 4 জন? সতর্ক না করলে কি দীপ কাকুকে ধাক্কা মেরে খাদে ফেলার তালে ছিল? ছেলেগুলো রাস্তার কাছে ফিরে এলো, তারপর দৌড়লো মোটর বাইকের দিকে। দীপ কাকু চেঁচিয়ে উঠলেন, ঝিনুক, এদের ছাড়বে না, এরা সেই 4 জন। ছেলেগুলো বাইক স্টার্ট দেয়নি। ঝিনুক বাইকের যেদিকে মুখ সেদিকে দৌড় শুরু করলো। ঝিনুকের পাশে এসে গেল ওদের বাইক। বিদ্যুৎ গতিতে ঝিনুক জাম্প মারলো একটা বাইক লক্ষ্য করে। তার 2 পায়ের আঘাতে একটা বাইকের 2 আরোহী ছিটকে পড়লো রাস্তায়। বাইকটা মাটিতে পড়ে গিয়ে আওয়াজ করছে। ঘুরছে পেছনের চাকাটা। অন্য 2টি ছেলে তাদের বাইক নিয়ে পালাতে সমর্থ হয়েছে। ঝিনুকও পড়েছে রাস্তায়। ডান হাঁটু আর ডান হাতের কনুইটা জ্বালা করছে ভীষণ। কেটে ফেটে গেল নাকি? ঝিনুক উঠে দাঁড়াতে দাঁড়াতে দেখে দীপ কাকু, ড্রাইভার মনোজ সিং দৌড়ে আসছেন ছেলে দুটোকে ধরতে। ঝিনুকের কিকে মোটর বাইকটা যেহেতু অনেকটা এগিয়ে গেছে, ছেলে দুটো রাস্তা থেকে উঠে বাইকের দিকে দৌড়য়। বাইক সোজা করে দাঁড় করিয়ে উঠে পড়ে সিটে। দীপ কাকুরা পৌঁছানোর আগেই ওরা বাইক চালিয়ে বেরিয়ে যায়। সামান্য খোঁড়াতে খোঁড়াতে ঝিনুক দীপ কাকুর পাশে গিয়ে দাঁড়ালো। আমি তো কিক মেরে ওদেরকে আরো এগিয়ে দিলাম, তাই ধরা গেল না। আর ধরা পড়বে। ওরা গেল সরকারের নির্দিষ্ট করে দেওয়া সুইসাইড পয়েন্টের সামনে দিয়ে। ওখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে।
দুটো গাড়িরই নাম্বার পাবে পুলিশ। দাঁড়াও, ওসিকে একটা ফোন করি। মোবাইল বের করে দীপকাকু কল করলেন ওসিকে। ও প্রান্তে ধরলেন নীরজ ঠাকুর। দীপকাকু হিন্দিতে এখানকার ঘটনা বললেন। সিসিটিভি ফুটেজ থেকে খুঁজে বার করতে বললেন ছেলেগুলোকে। ও প্রান্তে ওসি কি বললেন শোনা হলো না ঝিনুকের। কল কেটে দীপকাকু ঝিনুককে বললেন, ওসি বলছে ছেলেগুলো মনে হচ্ছে বাইরে থেকে এসে ভাড়া করেছে মোটর বাইক। আপনি চিন্তা করবেন না, ধরে ফেলবো ঠিক। মনে তো হচ্ছে কলকাতা সেই 4 গুন্ডা, তাই না? মনে হচ্ছে নয়, ওরাই। আমি ওদের মুখ দেখেছি। তুমি দূরে ছিলে আর ওরা হেলমেট পরেছিল বলে চিনতে পারোনি। আচ্ছা, আমরা যে কলপায় এসেছি ওরা জানলো কি করে? কলপাতেই তো যত কাণ্ড কারখানা, এটা ওদের থেকে ভালো আর কে জানে। ওরা বুঝে গেছে আমি হিমাচল প্রদেশে এসেছি কলপায় যাব বলে। সেই অনুমানকে ভিত্তি করে ওরা এসেছে এখানে। আমরা যে হিমাচল প্রদেশে এসেছি সেটাই বড় বুঝলো কি করে? কাল তোদের ফলো করতে দেখা গেল না, আজ হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? আমার আন্দাজ ওরা তোমাদের বাড়ি অথবা আমাদের বাড়ির সামনে কোনো নজরদার রেখেছে। যখন তুমি বা আমি বাড়ি থেকে বেরোচ্ছি ফলো করছে সে। এভাবেই স্পাই কাল আমাদের ফলো করে এয়ারপোর্টে এসেছিল। স্পাইয়ের থেকে খবর পেয়ে ওই 4 জন কালই চণ্ডীগড় আসার চেষ্টা করেছিল নিশ্চয়ই। সম্ভবত পরবর্তী ফ্লাইটগুলোর টিকিট পায়নি, তাই আজ এসেছে টিকিট পেয়ে। ফোন বাজছে দীপকাকুর। জামার পকেট থেকে মোবাইল বার করে স্ক্রিন দেখলেন। বললেন, ড্রাইভার কমল নেগি রিং ব্যাক করছে, 1 মিনিট। ফোন কানে নিলেন দীপকাকু। হিন্দিতে কথা বলতে লাগলেন। কমল নেগি মানে সেই ড্রাইভার যে রূপক বসুকে এখানে নিয়ে এসেছিল। রূপক বসুর অ্যাক্সিডেন্টের পর সেই থানায় গিয়ে খবর দেয়। দীপকাকু ফোন কেটে ঝিনুককে বললেন, ওসি ঠিকই আন্দাজ করেছেন, গাড়ি চালাচ্ছিল বলে ফোন ধরেনি কমল নেগি। এখন সে বাড়ি ফিরে এসেছে। চলো ওর বাড়িতে যাই। রোহি গ্রামে পৌঁছে গেল ঝিনুকরা। প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করতে হলো। পাহাড়ি গ্রাম মানে তো কোনো সমান্তরাল চওড়া জায়গা নয়, গোটা গ্রামটাই পাহাড়ের খাঁজে খাঁজে। রাস্তাঘাটে লোকজনও খুব কম। রাস্তার মোড়ে একটা স্টেশনারি দোকান দেখে দীপকাকু গাড়ি দাঁড় করাতে বললেন। দাঁড়ালো গাড়ি। জানলার কাঁচ নামিয়ে দীপকাকু দোকানিকে জিজ্ঞেস করলেন, ভাই সাহেব, কমল নেগি কা ঘর কাহা হ্যায়? দোকানি আঙুল তুলে বাঁ হাতি রাস্তাটা দেখিয়ে দিল। এইসব পাহাড়ি গ্রামে লোক সংখ্যা কম, সকলেই একে অপরকে চেনে। বাড়ির ঠিকানা বলতে লাগে না। কনুই আর হাঁটু এখনও জ্বালা করছে ঝিনুকের। জিন্স আর জ্যাকেটের কারণে খুব বেশি কিছু হয়নি বলেই মনে হচ্ছে। আবার গাড়ি দাঁড় করাতে বললেন দীপকাকু। রাস্তার ধারে কম্বল মুড়ি দিয়ে রোদ পোয়াচ্ছে স্থানীয় এক বৃদ্ধ। দীপকাকু তাকে শুধু বললেন, কমল নেগি। বৃদ্ধ আঙুল তুলল যেদিকে, সেখানে পাহাড় আর কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কোনো বাড়িঘর নেই। অথচ দীপকাকু বললেন, বুঝেছি, চলিয়ে ড্রাইভার জি। গাড়ি খানিকটা দূর যেতেই আবার দীপকাকু বললেন, ইহা রুকিয়ে। থেমে গেল গাড়ি। দীপকাকু ড্রাইভারের পাশের সিট থেকে নামলেন রাস্তায়। ঝিনুক নামল পেছনের দরজা দিয়ে। অবাক হয়ে দীপকাকুকে জিজ্ঞেস করল, আচ্ছা, বাড়িটা কোথায় কমল নেগির? দীপকাকু মুচকি হেসে আঙুল দেখালেন রাস্তার ধারে। একটা সিঁড়ি নেমে গেছে বেশ গভীরে। ঝিনুক জিজ্ঞেস করে, আচ্ছা, কি করে বুঝলেন যে এটাই কমল নেগির বাড়ির রাস্তা? এটা না হয়ে যদি পরেরটা হতো তাহলে রাস্তায় বসে থাকা বৃদ্ধটি কথা খরচ করত, বলতো 1 শ্রেণী ছোড়কে। আসার পথে দেখছিলাম এরকম সিঁড়ি দিয়ে নেমে বেশ কিছু বাড়ি। ঝিনুকের অবশ্য এরকম বাড়ি চোখে পড়েনি। ড্রাইভার মনোজ সিং বলল, आप लोग जाइए, मैं गाड़ी के पास हूं। এই অতল সিঁড়ি দেখেই বোধহয় এলো না মনোজ সিং। দীপকাকুর সঙ্গে নেমে তো যাচ্ছে ঝিনুক, ওঠার সময় দমে টান পড়বে। সিঁড়ি শেষ হলে 4টে বাড়ি। ঝিনুকরা সিঁড়ি থেকে নেমে এক মহিলাকে দেখতে পেয়েছিল। ঝিনুক জানতে চায় কমল নেগির বাড়ি কোথায়। হিন্দিতেই করেছিল প্রশ্ন। মহিলা একটি বাড়ির দরজা দেখিয়ে দিয়েছিল। এখন সেই বাড়ির দাওয়ায় কাঠের টুলে কমল নেগির সঙ্গে বসে আছে দীপকাকু আর ঝিনুক।
দীপকাকু কথা শুরু করে দিয়েছেন। সমস্যা হচ্ছে দীপকাকুর হিন্দি বুঝতে পারলেও কমল নেগির কথা কিছুই বুঝতে পারছে না ঝিনুক। ওর হিন্দি উচ্চারণটা অদ্ভুত, বাংলায় অনুবাদ করার কোনো সুযোগই নেই। নিজের পরিচয় দিয়ে দীপকাকু কমল নেগিকে যা বললেন তা হচ্ছে এই রকম। প্রায় 2.5 বছর আগে সুইসাইড পয়েন্টের কাছের একটা স্পট থেকে পড়ে যান মিস্টার রূপক বসু। আপনি ছিলেন ওই গাড়ির ড্রাইভার। মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়েছে কমল নেগি। দীপকাকুর পরের প্রশ্নটা ছিল চমকপ্রদ। বললেন, আমি জানি রূপক বসুর সঙ্গে ছিলেন ওর দাদা হীরক বসু। তো সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল আমাকে একটু বলুন তো। আমি যতদূর জানি উনি আপনাকে রিকোয়েস্ট করেছিলেন তিনি যে সেখানে ছিলেন সেটা কাউকে না বলতে। বেশ কিছু টাকাও তিনি দিয়েছিলেন আপনাকে। আপনি তার কথা মতো একাই থানায় গিয়ে খবর দেন অ্যাক্সিডেন্টের। তারপর হীরক বসু কলপা ছেড়ে চলে যান। এরপর যা ঘটেছে তা আপনার পক্ষে একেবারে ভালো নয়। আপনার নাম করে একজন ব্যক্তি নিয়মিত হীরক বসুর কাছে টাকা চেয়ে যাচ্ছেন। দিতে না চাইলে বলছেন ঘটনাটা সবাইকে বলে দেব, মানে ব্ল্যাকমেল করছেন। এবার আপনি যদি সেদিনের ঘটনাটা আমাকে না বলেন, আমি পুলিশকে বলে দেব সেদিন ঘটনাস্থলে হীরক বসু ছিলেন, সেই কথাটা আপনি কিন্তু থানায় বলেননি। এরপর কিন্তু পুলিশ আপনাকে ছাড়বে না। দীপকাকুর কথা শুনে ঝিনুক তো বিস্ময়ের চূড়ায় উঠে গেছে। উনি কিভাবে জানলেন হীরক বসু ভাইয়ের মৃত্যুর সময় স্পটে ছিলেন? কমল নেগি মানুষটা খুব সহজ সরল। দীপকাকুর কথায় ঘাবড়ে গেছে বেশ। বলতে শুরু করলো সেদিন যা ঘটেছিল। এদিকে ঝিনুক পড়ে গেল সমস্যায়। কিছুই বোঝা যাচ্ছে না ওর কথা। দীপকাকু কিন্তু বুঝতে পারছেন, মন দিয়ে শুনছেন, ছোটখাটো প্রশ্ন করছেন মাঝে মাঝে। কমল নেগির ঘর থেকে একজন মহিলা 3 কাপ চা এবং কিছু ভাজাভুজি নিয়ে এলেন। মহিলা সম্ভবত কমল নেগির স্ত্রী। চায়ের টেস্টটা চায়ের মতো লাগলো না একেবারেই, তবে খেতে খুব খারাপ না। ভাজাটা কিসের সেটাও বোঝা গেল না। প্রায় 1 ঘন্টা আলোচনার পর দীপকাকু টুল থেকে উঠে পড়লেন, মুখে হাসি। খুব করে ধন্যবাদ দিলেন কমল নেগিকে। তারপর বারান্দা থেকে নেমে সিঁড়ির দিকে না গিয়ে উল্টো দিকে এগোলেন। দিক ভুল করে ফেলেছেন হয়তো। ঝিনুক বলে, ওদিকে নয়, এদিকে। দীপকাকু কথা কানে না নিয়ে পৌঁছে গেলেন পাঁচিলের ধারে। পাঁচিলের পরেই গভীর খাদ। দীপকাকু অবশ্য তাকিয়ে আছেন সামনের তুষার শৃঙ্গগুলোর দিকে। ঠোঁটের ওপর মৃদু পরিতৃপ্তির হাসি। কথা বলে লাভ হলো কিছু? কি বুঝলেন? আমি তো ওর ভাষাই ফলো করতে পারলাম না। কেস সলভ করে ফেলেছি। কমল নেগির মতো ওই পাহাড় চূড়োগুলো সত্যি ঘটনার সাক্ষী। কিন্নর কৈলাস পিক, জোরকান্ডেন, বালডাং, আরো সব তুষার শৃঙ্গ। কেস সলভ হয়ে গেল? মানে কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না দীপকাকু। আচ্ছা, আপনি কি করে জানলেন যে ভাইয়ের মৃত্যুর সময় তোরসার বাবা স্পটেই ছিলেন? দিল্লিতে গেলে যে হোটেলে থাকতেন হীরক বসু, হোটেলের নাম শাহজাদা, সেখানে ফোন করে আমি খবরটা নিয়েছি। 16ই মে উনি হোটেল ছেড়ে 17ই মেতে রাতের দিকে ফিরে আসেন। মাঝের সময়টা হীরক বসু ছিলেন কলপায়। ও, তার মানে কি হীরক বসু ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন ভাইকে, যাতে যাতে গোটা সম্পত্তি তার হয়ে যায়? ঝিনুকের প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিলেন না দীপকাকু। বললেন, কেস সলভ হয়ে গেলেও অপরাধ প্রমাণ করা বেশ কঠিন হবে। আমার হাতে খুব বেশি প্রমাণ নেই। উত্তর না পেয়ে অভিমান হয় ঝিনুকের। ঠেস মেরে সে বলে, সত্যিই তো। আপনার হাতে এখন একটাই সাক্ষী, আর তা হলো কমল নেগি। পর্বত শৃঙ্গগুলো সাক্ষী ছিল, তাদের তো আর কোর্টে নিয়ে যেতে পারবেন না। ঝিনুকের কথায় ফিক করে হেসে ফেললেন দীপকাকু। তারপর সোজা সিঁড়ির দিকে হাঁটা দিলেন। গত পরশু দীপকাকুর সঙ্গে কলকাতায় ফিরেছে ঝিনুক। ফেরার পথে কে অপরাধী কিংবা অপরাধ কিভাবে সংঘটিত হয়েছে দীপকাকু সবই বলেছেন। আজ সকালে বেশ বড় বাহিনী নিয়ে অপরাধীকে ধরতে চলেছেন দীপকাকু। দলে আছেন দীপকাকু, লোকাল থানার 3 জন পুলিশ
একজন ইন্সপেক্টর, দুজন কনস্টেবল। এছাড়া বাবা আছেন দলে আর ঝিনুক তোরসা। পুলিশের জিপ আর ঝিনুকদের গাড়ি এসে থামল রিভার সাইড অ্যাপার্টমেন্টের গেটে। দুটো ফ্ল্যাট নিয়ে এখানেই থাকেন সুন্দর শাস্ত্রী। গাড়ি দুটো থেকে একে একে সবাই নেমে এলো। তিনজনের গায়ে পুলিশ উর্দি দেখে সিকিউরিটির লোকটা বিরাট করে স্যালিউট মারল আর দীপ কাকুর দিকে তাকিয়ে হাসল। কেন হাসল ঝিনুক জানে। দীপ কাকু বুঝতে চাইছিলেন তার তদন্তে আগাগোড়া কে নজর রাখছে, গুন্ডা কে পাঠাচ্ছে সব জায়গায়। এটা সম্ভব যে তোরসাদের বাড়ির কেউই দীপ কাকুর গতিবিধির খবর দিচ্ছে অপরাধীকে। দীপ কাকুর মাথায় আসে দুটো নাম, সূর্য আর ড্রাইভার নিতাই জানা। দুজনের ফটো চেয়ে নেন তোরসাদ থেকে। ফটো দুটো দেখা নেই সিকিউরিটি গার্ডকে। নিতাই জানাকে শনাক্ত করে গার্ড, বলে এই লোকটা আগে এক বাবুর গাড়ি চালাতো, আসতো সুন্দর শাস্ত্রীর কাছে, এখন একাই আসে। ধোঁয়াশা কেটে যায় দীপ কাকুর। দীপ কাকু এগিয়ে যাচ্ছেন প্রথমে, পেছনে গোটা দল। ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে থাকা গার্ডটি পুলিশ দেখে তড়িঘড়ি ভেতরে ঢুকে পড়ল। সুন্দর শাস্ত্রীকে খবর দিতে গেল সম্ভবত। দীপ কাকু ভ্রুক্ষেপহীনভাবে ঢুকে পড়লেন ভিজিটার্সদের ঘরে। তারপর এগিয়ে গেলেন সুন্দর শাস্ত্রীর ঘরের দরজা লক্ষ্য করে। সেই আলো কম ঘরটায় ঢুকে দেখা গেল সুন্দর শাস্ত্রী চেয়ার ছেড়ে জোড়হাত করে দাঁড়িয়ে আছেন, পাশে ওর গার্ড। সুন্দর শাস্ত্রী দীপ কাকুকে গ্রাহ্য না করে ইন্সপেক্টরের উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার স্যার, একেবারে খবর না দিয়ে চলে এসেছেন? ইন্সপেক্টর অমিত পোদ্দার বললেন, হ্যাঁ, আপনাকে কয়েকটা খবর দিতে এসেছি। নেন দীপঙ্কর বাবু, শুরু করুন। দীপ কাকু কিছু বলার আগেই সুন্দর শাস্ত্রী বলে ওঠেন, আপনারা বসুন না স্যার, ধীরে সুস্থে কথা হবে। এরপর চেলার উদ্দেশ্যে বলেন, বিজয়, যা তো বাইরে থেকে কটা চেয়ার নিয়ে আয়, সবাই বসতে পারবে। চেলা ঘর ছেড়ে বেরিয়ে গেল। দীপ কাকু এবং ইন্সপেক্টর অমিত পোদ্দার বসলেন সুন্দর শাস্ত্রীর মুখোমুখি চেয়ারে, মাঝে টেবিল। সুন্দর শাস্ত্রীও বসলেন নিজের চেয়ারে। দীপ কাকু শুরু করেন, আপনাকে আমরা খবর দিয়ে আসেনি, তবে কিছু খবর নিয়ে এসেছি। যেমন আপনি যে চারজনকে আমার পিছনে লাগিয়েছিলেন, যারা আরেকটু হলে আমাকে খাদে ফেলে দিত, তাদের হিমাচল পুলিশ ধরেছে। ধরেই ফোন কেড়ে নিয়েছে, সেই জন্য ওদের আপনি ফোনে পাচ্ছেন না। আপনি যে কি বলছেন কিছুই বুঝতে পারছি না আমি। সুন্দর শাস্ত্রী যেন আকাশ থেকে পড়লেন। আপনি না বুঝলে কোনো অসুবিধে নেই। ওই চারজন পুলিশের কাছে স্বীকার করেছে আমাকে মারার জন্য আপনি ওদের বরাত দিয়েছেন। আরে মহা মুশকিল, আমি আপনাকে মারতে বলবো কেন? কারণ আপনি বুঝতে পারছিলেন আমার তদন্ত যেদিকে এগোচ্ছে অচিরেই ধরা পড়ে যাবেন আপনি। ঘরে চারটে চেয়ার নিয়ে ঢুকলো গার্ড লোকটি। ঝিনুক সহ যারা দাঁড়িয়েছিল বসলো চেয়ারে। সুন্দর শাস্ত্রী দীপ কাকুর কাছে জানতে চাইলেন, আমার অপরাধ? কোন অপরাধে ধরা পড়বো আমি? হীরক বসুকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে। প্রাণপ্রিয় ভাইকে হারিয়ে হীরক বসু মানসিক শান্তির জন্য আপনার কাছে এসেছিলেন, কিন্তু ঠিক কী কারণে তার মন অশান্ত তা খুলে বলেননি। আপনি বেশ কয়েকবার জানতে চেয়েও পাননি উত্তর। তখনই আপনার কৌতূহল বাড়ে আর আপনি টাকার গন্ধ পান। হীরক বসুকে একটা তাবিজ দেন। তাবিজটা আপনার অন্য শিষ্যদের তুলনায় বড়। এইখানেই আমার প্রথম খটকা লাগে। তবে তখনও ভাবিনি এক পাতার চিঠি যতই ভাঁজ করুন একটু বড় তাবিজ লাগবে ওটা রাখতে। তো ফাঁকা তাবিজ দিয়ে আপনি হীরকবাবুকে বলেন, তোর মনের কথা একটা কাগজে লেখ, কাগজটা তাবিজের মধ্যে রেখে দিবি, তাহলেই তোর মনের অশান্তি দূর হবে। আসলে তুই নিজেই ভুলতে চাইছিস না অশান্তির কারণ, সেটা এবার থেকে তোর গলায় ঝুলবে, মনের ভিতর আর থাকবে না, তাই তো? তাই নাকি? আমি যখন কথাগুলো বলছিলাম আপনি কি শুনে ফেলেছিলেন? বিদ্রুপের সুরে কথাটা বলে মিটিমিটি হাসতে লাগলেন সুন্দর শাস্ত্রী। ঝিনুকের টেনশন হচ্ছে। বোঝাই যাচ্ছে শাস্ত্রীজি বেশ চালাক চতুর লোক। দীপ কাকু একে কিভাবে ফাঁদে ফেলবেন কে জানে। হয়তো আমার এই কথাগুলি আপনি বলেননি, আমি অনুমান করে বললাম। আচ্ছা,
অনুমানের ভিত্তিতে কাউকে অপরাধী বলা যায় না, আপনি নিশ্চয়ই জানেন। জানি, আপনার অপরাধের প্রমাণও আমার কাছে আছে। বলে পকেট থেকে একটা কাগজ বার করলেন দীপকাকু। কাগজটা তুলে ধরে সুন্দর শাস্ত্রীকে জিজ্ঞেস করলেন, কাগজটা চেনা লাগে? সুন্দর শাস্ত্রীর মুখটা হঠাৎ থমথমে হয়ে গেল। মুহূর্তে অভিব্যক্তি বদলে ফেলে বললেন, না, চেনা লাগছে না। চেনা উচিত। এই কাগজে লেখা আছে হীরক বসুর মনের কথা। মন্ত্রশুদ্ধির নাম করে আপনি তাবিজ থেকে লেখাটা বের করে নেন এবং হীরক বসুর মনের কথা পড়েন। তারপর তাকে ব্ল্যাকমেল করতে থাকেন নিয়মিত। আপনি তখন কমল নেগি হয়ে যান। বলেন, আমি বাড়ির লোককে বলে দেব আপনি ধাক্কা মেরে ভাইকে ফেলে দিয়েছেন খাদে। আমি পুলিশ মারফত খবর নিয়েছি আপনি সারাহানের একটি হোটেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন 4 বছর। এদিকে শিষ্যদের বলতেন আপনি হিমালয়ে সাধনা করেছেন। 4 বছর হিমাচল প্রদেশে থাকার কারণে কমল নেগির বাচনভঙ্গিতে হিন্দিটা আপনি বলতে পারেন। সেই জন্য আপনার ফোন কলগুলোকে হীরক বসুর বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। আপনাকে বারে বারে প্রচুর টাকা দিয়েছেন হীরক বসু। বাজার থেকে চড়া সুদে ধার করেছেন, জুয়া খেলেছেন, শেষে সর্বশান্ত হয়ে আত্মহত্যা করলেন আপনার জন্য। বুঝলাম, কিন্তু এখনো প্রমাণ কিছু পেলাম না। এই যে প্রমাণ। কেউ কি এত বোকা? মন্ত্রশুদ্ধি না কি জানি বললেন, তার নাম করে কাগজটা বার করার পর পড়ে নিয়ে আবার ওখানেই রেখে দেবে? সে তো ছিঁড়ে ফেলে দেবে। সে যে লিখতে বলেছিল তার কোনো প্রমাণ থাকবে না। আপনিও তাই করেছেন, ছিঁড়ে ফেলে দিয়েছেন সেই কাগজ। তাবিজের মধ্যে সব শিষ্যকে যা লিখে দেন তাই লিখে দিয়েছেন, ওম শান্তি। আমার হাতে যে কাগজটা দিয়েছেন সেটা মনের কথা লেখার খসড়া। হীরকবাবু ডায়েরির পাতায় প্রথমে এটাই লিখতে শুরু করেছিলেন। প্রচুর কাটাকুটি হয়েছে দেখে উনি ডায়েরির আরেক পাতাতে ফ্রেশ করে মনের কথা লেখেন এবং রেখে দেন তাবিজের মধ্যে। খসড়ার পাতাটাও ছিঁড়ে নেন ডায়েরি থেকে, পাছে সেটা বাড়ির কারোর চোখে পড়ে। ওই ডায়েরি যখন আমার হাতে এলো দেখলাম 2টো পাতা মিসিং। তখনই আমার মনে একটা খটকা লাগলো। মিসিং ছিল একটা পাতা। আমি তোষাকে বলেছিলাম হীরকবাবুর ঘরটা খুঁটিয়ে দেখতে, যদি ডায়েরির পাতা 2টো পাওয়া যায়। তোরসা এই পাতাটা পেয়েছে এমন জায়গা থেকে যা সহজে লোকের চোখে পড়বে না। এই পাতাটা ছিল স্টিল আলমারির নিচের তাকে খবরের কাগজের নিচে। তাকে খবরের কাগজ বিছিয়ে জামা কাপড় রাখতেন হীরকবাবু, অনেকে যেমন রাখে। থামলেন দীপকাকু। ওর হাতে এখন যে চিঠিটা ধরা আছে সেটা ওই ডায়েরির পাতা ছিঁড়ে তোষাকে দিয়ে লেখানো হয়েছে, যেহেতু ওর হাতের লেখা বাবার মতন। দীপকাকুর এই কারসাজিতে বেশ নার্ভাস দেখাচ্ছে সুন্দর শাস্ত্রীকে। হাতের লেখাটা চেনা লাগছে তার। সামান্য বিরতি নিয়ে ফের দীপকাকু বললেন, চিঠিটা এবার পড়ি তাহলে। কোনো উত্তর নেই সুন্দর শাস্ত্রীর দিক থেকে। রাগ রাগ চোখে তাকিয়ে আছেন দীপকাকুর মুখের দিকে। ইন্সপেক্টর বললেন, আপনি পড়ুন লেখাটা। পরম পূজনীয় শ্রী শ্রী সুন্দর শাস্ত্রীর নির্দেশে আমি আমার মনের কথা এখানে লিখে। থামুন থামুন, এটা আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কাগজে এইভাবে লেখা ছিল না। বলেই হঠাৎ চুপ মেরে গেলেন। সুন্দর শাস্ত্রী বড় বড় চোখ করে সবার মুখের দিকে দেখছেন। তাহলে কিভাবে লেখা ছিল মিস্টার শাস্ত্রী? সুন্দর শাস্ত্রী মাথা নিচু করে নিয়েছেন। বুঝেছেন তার খেলা শেষ। দীপকাকুর কথার ফাঁদে পা দিয়ে ফেলেছেন তিনি। উঠে আসুন মিস্টার শাস্ত্রী, আপনাকে অ্যারেস্ট করা হলো। সুন্দর শাস্ত্রী নিজের চেয়ার ছেড়ে বেরিয়ে আসছেন। হঠাৎ থমকে দাঁড়িয়ে দীপকাকুর দিকে রক্তচক্ষু করে বললেন, হেরে যাওয়া আমি একদম পছন্দ করি না মিস্টার বাগচি। এই অপরাধে ক বছর আর জেল হবে আমার? বড় জোর 5-7। বেরিয়ে এসে আপনাকে আমি দেখে নেব। 5-7 বছর জেলের ভাত খেলে তা বড় অপরাধী অনেক বদলে যায়। আপনিও যাবেন। আপনার জন্য শুভকামনা রইল। আসল ঘটনা যা ঘটেছিল, রূপক বসু একাই গিয়েছিলেন হিমাচল প্রদেশে।
কল্পায় পৌঁছে প্রাকৃতিক দৃশ্য তার এতটাই ভালো লাগে যে দাদা হীরক বসুকে ফোন করে চলে আসতে বলেন। দুই ভাইয়ের বরাবরই ভীষণ ভাব। ওই সময় যে রূপকবাবু দাদাকে ফোন করেছিলেন, দুজনের কল রেকর্ড থেকে তা জানা যায়। হীরকবাবু দিল্লি থেকে কল্পায় এসে মিট করেন ভাইয়ের সঙ্গে। হোটেলে ওঠেননি, পরে হয়তো ওঠার প্ল্যান ছিল, সে তো আর হলো না। রূপকবাবু হীরকবাবু কমল নেগির গাড়ি ভাড়া করে দুটো দ্রষ্টব্য স্থান ঘুরে সুইসাইড পয়েন্টের কাছে আসেন। রূপকবাবু যেহেতু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, উনি বেড়া দেওয়া পয়েন্টের কাছে যাননি, কাজেই বেড়াহীন ঝুঁকিপূর্ণ স্থানে গিয়েছিলেন। পেছনে তার দাদা হীরক বসু। ওই স্পটটা থেকে চারপাশটা অপূর্ব সুন্দর দেখায়। হীরক বসু জায়গাটার ছবি তুলবেন বলে বুক পকেট থেকে মোবাইলটা বের করতে যান, তখনই হাত ফসকে সেটা পাথরে পড়তে যাচ্ছিল। উনি নিচু হয়ে লুফে নেন। ঠিক সেই সময় পেছন ঘুরে হীরকবাবুকে কিছু একটা দেখাতে যাচ্ছিলেন রূপক বসু। ওকে দেখতে না পেয়ে ভীষণ ঘাবড়ে যান। দাদা বলে চেঁচিয়ে ওঠেন। চাতালের বাঁ দিকে ঝুঁকে দেখতে যান হীরকবাবু পড়ে গেছেন কিনা। তখন বৃষ্টি হচ্ছিল, পা টাল খেয়ে যায় রূপক বসুর, উনিই পড়ে যান খাদে। ঘটনাটা সেকেন্ড খানেকের মধ্যেই ঘটে যায়। ভাই পড়ে যাচ্ছে দেখে হীরকবাবু হাত বাড়িয়েও সরিয়ে নেন। বুঝতে পেরেছিলেন ভাইয়ের ওজনের টানে তিনিও তলিয়ে যাবেন। এই গোটা ঘটনার সাক্ষী ছিল ড্রাইভার কমল নেগি। দীপকাকু এসব জেনেছেন তার থেকেই। দুর্ঘটনা ঘটে যাওয়ায় বিভ্রান্ত হয়ে পড়েন হীরক বসু। দৌড়ে যান কমল নেগির কাছে, হিন্দিতে বলেন, তুমি তো দেখলে আমি ধাক্কা মারিনি, ও নিজেই পড়ে গেছে। কমল নেগি বলেছিল, হ্যাঁ তাই তো দেখলাম। তখন হীরকবাবু বললেন, কিন্তু কিন্তু এই কথা আমার আত্মীয় স্বজন কেউ 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 বিশ্বাস করবে না। বলবে সম্পত্তির লোভে আমি ঠেলে ফেলে দিয়েছি, তোমার কথাও কেউ শুনবে না। ভাববে আমি তোমায় টাকা খাইয়েছি। আমি বা কেন যে শেষ চেষ্টা করলাম না ভাইকে বাঁচাতে, হাতটা বাড়িয়েও সরিয়ে নিলাম। না না, আপনি ঠিক করেছেন, ভাইয়ের হাত ধরলে আপনিও তলিয়ে যেতেন। মন মানছিল না হীরক বসুর। শোকে অনুতাপে তিনি তখন জর্জরিত। এর মাঝেই মাথায় আসে, এই ঘটনায় তিনি যদি অনুপস্থিত থাকেন তাহলে সমস্ত দিকটা সামাল দেওয়া যায়। কমল নেগিকে বেশ কিছু টাকা দিয়ে বলেন, শোনো শোনো, থানায় থানায় তুমি একাই যাও রিপোর্ট করতে, আমি ছিলাম, বলবে না। টাকা নিতে প্রথমে রাজি হচ্ছিল না কমল নেগি, বলেছিল কাজটা সে বিনা পয়সায় করে দেবে। হীরকবাবু ওকে জোর করে টাকা দেন, বলেন, তুমি আমার একটা কাজ করে দেবে, টাকা নেবে না কেন? তুমি তো বিরাট বড় লোক কেউ নও। আসলে কমল নেগিকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করতে চেয়েছিলেন হীরকবাবু, যাতে পরে সে কোনো বেইমানি না করে। পরিস্থিতি সামাল দিয়ে হীরকবাবু পালিয়ে এলেও শোক অনুতাপ তার পিছু ছাড়ল না। অশান্তিতে ভুগতেন। গেলেন সুন্দর শাস্ত্রীর কাছে। তিনি কায়দা করে হীরকবাবুর মনের কথা জেনে নিলেন। তারপর কমল নেগির পরিচয় নিয়ে ফোনে ব্ল্যাকমেল করতে থাকেন হীরক বসুকে। সমস্ত তথ্য প্রমাণ সহ গোটা ঘটনাটা সাজিয়ে দীপকাকু বলেছেন ক্লায়েন্ট তোরসাকে। ঝিনুককে অবশ্য আগেই বলেছেন। ঝিনুকের থেকে জেনেছেন বাবা। খুব খুশি হয়েছেন দীপকাকুর আরও একটা সাফল্যে। খুব খুশির কারণ, এই কেসে তার মেয়ে অ্যাসিস্ট করেছে দীপঙ্কর বাগচিকে। অপরাধী ধরা পড়ার পর আজ প্রথম রোববার দীপকাকু এসেছেন ঝিনুকদের বাড়িতে। এসেছে তোরসাও। ও দীপকাকুকে ফোনে জিজ্ঞেস করেছিল, আপনার ফিসটা কোথায় দেব? সামনের রোববার সকালে ঝিনুকদের বাড়ি চলে এসো, আমি ওখানেই থাকবো। তোরসা চেকবুক নিয়ে আগেই চলে এসেছিল। দীপকাকু এলেন একটু পরে। এসেই তোরসার খুব প্রশংসা করতে লাগলেন। প্রশংসা নম্বর 1, বাড়ির বিরুদ্ধে গিয়ে বাবার মৃত্যুর জন্য যে দায়ী তাকে ধরার ব্যাপারে উদ্যোগী হওয়া। নম্বর 2, তোরসা শারীরিকভাবে দারুণ ফিট। ওর ক্যারাটে স্ট্রোকে কাহিল হয়ে পড়েছিল সুন্দর শাস্ত্রীর পাঠানো 4 গুন্ডা। নম্বর 3, তোরসার অবজারভেশন পাওয়ার তারিফ করার মতো। দীপকাকুর কথা শুনে লজ্জায় মাথা নিচু করে হাসছিল তোরসা। এদিকে
ঝিনুকের অন্তরে কোথায় যেন জ্বালা জ্বালা করছিল। দীপকাকু তো কোনোদিন তার এত প্রশংসা করেন না। তোরসার হাসি থামতে ঝিনুক দীপকাকুকে বলেছিল, আচ্ছা দীপকাকু, আপনার ফিস কত লাগবে বলে দিন। তোমার বন্ধু বলে কথা, কত আর দেবে? আমাদের যাতায়াত খরচটা দিয়ে দিও, ব্যাস। আরে ধ্যাত, তা আবার হয় নাকি? তুমি এই কটা দিন সব কাজ ছেড়ে এই কেসে সময় দিলে, তার একটা পারিশ্রমিক নেই। তোরসা পড়ল দোলাচলে। চেক বইটা খুলে রেখেছে সোফার সেন্টার টেবিলে, হাতে পেন। অ্যামাউন্ট কত লিখবে বুঝতে পারছে না। বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা কত লিখি তাহলে? আরে কম করেই লেখো, তবে শুধু যাতায়াত খরচে লিখো না, টোকেন অ্যামাউন্ট ফিজ লেখো দীপঙ্করের জন্য, কারণ এটা এক ধরনের সম্মান বা স্বীকৃতি। বাবার কথা শুনে চেকে অ্যামাউন্ট লিখতে গিয়ে থেমে যায় তোরসা। মুখ তুলে দীপকাকুকে বলে, আপনার কাছে অন্য একটা রিকোয়েস্ট আছে আমার। বলো, কি রিকোয়েস্ট? ঝিনুক প্রমাদ গনে তড়িঘড়ি তোরসাকে বলে, আবার কি রিকোয়েস্ট? কেস তো সলভ, অনেক পেন্ডিং কেস আছে দীপকাকুর, এবার সেগুলোর কাজে নামবেন। তুই যে রিকোয়েস্টের কথা ভাবছিস আমি সেটা বলবো না। চাইবো না আমি দীপকাকুর অ্যাসিস্ট্যান্ট হতে। তুই আর দীপকাকু আমাদের কাছে গর্বের জুটি। তোর থেকে তোদের তদন্তের গল্প শুনে আমরা, মানে তোর বন্ধুরা, রোমাঞ্চিত হই। আমি দীপকাকুকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে চাইছি, লাঞ্চ বা ডিনার। আসলে উনি তো খেতে ভালোবাসেন, আমার মায়ের রান্নার হাতও খুব ভালো। আসলে রিকোয়েস্টটা আমার মায়ের পক্ষ থেকেও। আরে এ তো উত্তম প্রস্তাব। তবে শুধু আমি একা কেন, এবারে সবাই যাবে। অবশ্যই, আপনি রাজি হলেই আমি কাকু কাকিমাকে প্রস্তাব দিতাম। ঝিনুক ভাবে, দীপকাকু যে এত খেতে ভালোবাসেন, খাওয়ানোর নাম করে কেউ না কোনোদিন কিডন্যাপ করে নেয়। আজ কাহনে শুনলেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের কাহিনী শেষ চিঠি, অন্তিম পর্ব। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলী অভিনয় করেছেন তাদের নাম আপনারা পাবেন ডেসক্রিপশনে। কোন চরিত্রে কাকে কেমন লাগলো এবং অবশ্যই গল্পটা কেমন লাগলো সেটা জানার জন্য আমরা অপেক্ষা করব আপনাদের কমেন্টের। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে সময় নিয়ে সম্পূর্ণ উপন্যাসটি শুনলেন। আর আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।